এসান জি স্যার, আমরা লাইভে। সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, সবাইকে আপনাদের আজকের অত্যন্ত স্পেশাল একটা ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে পুরো দেশ জুড়ে ডেঙ্গু নিয়ে আসলে একরকম এখন যেটা বলবো আতঙ্ক বিরাজ করছে, এবং ডেঙ্গুর কনসিকুয়েন্সে আপনারা জানেন ইতিমধ্যে অনেক প্রাণ ঝরে গিয়েছে। এর মাঝে আমাদের অনেক ইভেন অনেক চিকিৎসককে আমরা হারিয়েছি। তো বিডি ফিজিশিয়ানস ডেঙ্গু নিয়ে এই বছর তার তৃতীয় ওয়েবিনার আজকে করতে যাচ্ছে। আমাদের আজকের ওয়েবিনার স্পিকার আপনাদের সবার পরিচিত প্রফেসর ডক্টর মোহাম্মদ জোবেদ আমিন স্যারকে আমি যেটা সবসময় বলি যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্ত প্রফেসর অফ মেডিসিন, এবং সাথে চাকরি সূত্রে লাইন ডিরেক্টর আর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ডিজিএইচএস বাংলাদেশ। এবং স্যার আজকের টপিক সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, ডেঙ্গু উইথ হার্ট অ্যান্ড ব্রেইন। তো আপনারা টপিকটা শুনেই বুঝছেন যে স্যার আজকে একটু কিছু ডিফারেন্ট কথা বলবে, এবং আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। এবং আমাদের সায়েন্টিফিক আজকের প্রোগ্রামে আমাদের আজকে পার্টনার হিসেবে আছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড ইসরাল মাপস। সো উইদাউট ডুইং ফার্দার ডিলে আমাদের আজকের এই ভেরি ইম্পর্টেন্ট লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি, এন্ড ওভার টু প্রফেসর ডক্টর মোহাম্মদ জোবেদ আমিন। Okay, thank you very much, Dr. Ehsan, for so much of generous introduction of myself. And I also like to thank BD Physician কে অসংখ্য ধন্যবাদ যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা আমাকে সহযোগিতা করার জন্য যে একটা সবার সামনে প্রেজেন্টেশন। এবং এট দ্য সেম টাইম আই লাইক টু থ্যাঙ্কস টু সাইন্টিফিক পার্টনার্স কেয়ার। আমার সঙ্গে যারা সংযুক্ত আছেন, আশা করছি এখানে অনেক ডাক্তাররা আছেন, ফিজিশিয়ানস আছেন, মেডিকেল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা থাকতে পারেন, আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টরা থাকতে পারেন, অ্যান্ড অলসো মেবি সাম স্পেশালিস্ট। তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি। আফটার লং টাইম ইটস কাম ব্যাক টু দি একাডেমি প্লেজার ফর মি। আমার একাডেমিক অ্যাক্টিভিটির প্রতি সবসময় একটা ইন্টারেস্ট থাকে, কিন্তু আনফর্চুনেটলি ডিউ টু প্রফেশন আই হ্যাভ টু বিজি উইথ আদারওয়াইজ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস। বাট স্টিল দেন আমাকে একটা সুযোগ দান করার জন্য আমি এসরান এবং ফিজিশিয়ানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসলে আমরা শুরু করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ডেঙ্গি উইথ এ ব্রেইন অ্যান্ড হার্ট। এটা অনেক ভাবে এটা এক্সপ্লেনেশন করা যেতে পারে, but I will be actually try to focusing on today the part that dengue infection in the brain and dengue infection in the heart, and as because many of the death যেটা ডক্টর এহসান বলেছেন যে আমাদের বাংলাদেশে এবার যেটা হচ্ছে অনেক ডেথ হয়ে গেছে, সম্ভবত রেকর্ড পরিমাণ ডেথ এবার হবে গত 23 বছরের যে ডেঙ্গি ইতিহাস আমাদের আছে। যদিও এর মধ্যে আমরা সবসময় বলেছি যে ডেঙ্গির সবচেয়ে কমনেস্ট কারণ অফ দ্য ডেথ ইজ দি ডেঙ্গি শক সিন্ড্রোম অথবা মেনি অফ দ্য কোয়াগুলেটিভ ব্লিডিং ম্যানিফেস্টেশন। কিন্তু আমরা এবছর অবজার্ভ করতে পেরেছি যে অসংখ্য ডেথগুলো কিন্তু আবার কিছু ব্রেইন ইনফেকশন অথবা মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হওয়ার জন্য অথবা হার্টে ইনভলভমেন্ট হওয়ার জন্য হচ্ছে। তো এই জন্য আজকের লেকচারটা আমি বেসিক্যালি যেহেতু ডেথ যেসব কেসগুলো হচ্ছে তাদের প্রতি কিছু অবজারভেশন থাকার কারণে এই জন্য আমি চুজ করেছি ডেঙ্গি উইথ হার্ট অ্যান্ড ব্রেইন। একটা হচ্ছে যে যদি আমরা ডেঙ্গি পেশেন্টকে ম্যানেজও করতে চাই, ফিজিশিয়ানদেরকে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা হচ্ছে আমাদের হার্ট। ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড হার্ট তাহলে আমরা আমাদের পেশেন্টের জন্য স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি নিয়ে চেষ্টা করতে পারবো। সেকেন্ড থিং, উই মাস্ট হ্যাভ এ ভেরি কুল ব্রেইন। এই ব্রেইনটা না থাকলে আসলে ডেঙ্গি পেশেন্টকে ম্যানেজমেন্ট করা ডিফিকাল্ট, ডেঙ্গি পেশেন্টকে অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। So I'm requesting the organizer actually আমার যদি স্লাইডটা একটু শেয়ার করেন সো দ্যাট আমি সবার সঙ্গে একটু ডেঙ্গি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তো এটা অলরেডি কি শেয়ার হয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি। ওকে, সো ডেঙ্গি উইথ ব্রেইন অ্যান্ড হার্ট, এই টপিক নিয়ে আমাদের প্রথম আলোচনা শুরু হয়ে যাচ্ছে। আমি শুরুটা করতে চাই যে আমি আসলে I cannot actually proceed the slide. এখন কি দেখা যাচ্ছে? আমার স্লাইড কি দেখা যাচ্ছে? স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে। Okay, thank you very much. So gentlemen, ladies, let's start with the dengue with the brain and the heart. আমি একটা কেস সামারি দিয়ে শুরু করি। আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবার স্ক্রিনে। এবং let's start with few cases. Number one case, a 50-year-old male, a hotel manager. There was no past medical history of note. There's no neurological or psychiatric history. There's no long-term medication or any kind of drug use.
The patient was non-smoker. He is a teetotaler. You may be surprised to find this teetotaler, but actually this means that a patient who never ever in life taste a bit of alcohol. They call it teetotaler. And there's a risk factor. There's no history of travel actually in the past 2 years for a zone of malaria, for a zone of calazar, for a zone of malaria, or even to a zone where there's an epidemic going on in the name of the COVID-19 or maybe dengue. There's no contact with the sick people or animals. Now the history is very interesting. We get a presentation of 4 days of fever, chills and rigor, generalized muscle and joint pain, loss of appetite. There was a bit of gum bleeding and history of mild cough. So charging rectal history, you can easily see that very simple and down the history that is common during the time of monsoon things. Now the examination, the patient was febrile. His temperature was very high, around 39.6 degrees centigrade. Blood pressure recorded was 118 over 75 millimeter of mercury. There was no postural drop. His heart rate was 100 per minute. Now there was a generalized erythematous rash was found over the trunk and limbs, and few petechia was found over the lower leg. In the heart, the sound on the sound was hard and there was no murmur. Lung was clear, there was no effusion. A very soft and non-tender abdomen was found. There was no masses found in the abdomen. And interestingly, there was no gross neurological deficit when the patient was seen on the day 4. Now, the blood result that was done on the admission the day 4 illness, day 4 means that day of febrile illness. The WBC was 3.8, hemoglobin was 15. Look at the platelet, it was only 40,000. His hematocrit was 50.5. Creatine was 73 micromole per liter. ALT was 161 and AST was found 503. The most important thing is that the patient was found the NS1 positive as well as the PCR positive. So you can easily say the patient was having a dengue syndrome. Now with this background, what could be our diagnosis is an important issue. Of course, this is a dengue infection, the dengue syndrome, but how can we define it more precisely? This is one question for all of you, but I would not give anyone the chance to think about. Let's focusing on the case. Now, the patient was admitted after the dengue hemorrhagic fever, the WHO 1997 criteria. এখানে আমি একটু বলে রাখি যে WHO 1997 অথবা 2009 এও একটা ক্রাইটেরিয়া করে, কিন্তু 2009 এর ক্রাইটেরিয়া ছিল রিগার্ডিং সিভিয়ারিটি, অর্থাৎ কাউকে আমরা ডেঙ্গি ফিভার উইদাউট এনি ওয়ার্নিং সাইন বলবো, ডেঙ্গি ফিভার উইথ ওয়ার্নিং সাইন বলবো, অথবা সিভিয়ার ডেঙ্গি বলবো। Or we can say category A, mild, category B, moderate, or category C, severe. কিন্তু যদি আমরা কাউকে WHO 1997 এ ক্লাসিফিকেশন করি তাহলে এই কেসটাকে কিন্তু আমরা একটু ইন্টারফেয়ার করি, একটু ইকো, একটু আপনার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে একটা হালকা, স্যার একটু নয়েজটাকে স্যার কমাতে করা যাবে? I don't know this noise. এখন কি শোনা যায়? নয়েজটা কি আসে? শোনা যাচ্ছে স্যার, কিন্তু কথা ক্লিয়ার স্যার, কিন্তু একটু মানে হচ্ছে কি একটু স্যার একটু একটা নয়েজ আসতেছে, মনে হচ্ছে যে সাগরের কিছু একটা হচ্ছে, এরকম জাস্ট একটা আর কি। কথা শোনা যাচ্ছে স্যার, অন্য কিছু তো কানেক্টেড নাই, অন্য কোনো এ তো কানেক্টেড নাই স্যার, না এটার সাথে? না না না, কোনো কিছু সঙ্গে কোনো কানেকশন নাই কিন্তু। ওকে তো স্যার, আমরা কি আবার শুরু করতে পারি? হ্যাঁ শুরু করেন স্যার, শিওর স্যার। ওকে, তাহলে যে পেশেন্টটাকে আমরা 1997 এর ক্রাইটেরিয়াটাকে ডেঙ্গি হ্যামোরজিক ফিভার বলা যাবে, কারণ ডেঙ্গি হ্যামোরজিক ফিভার বলতে গেলে 4টা ক্রাইটেরিয়া হয়। Number 1 criteria is the fever that is present. Second criteria is the thrombocytopenia, যদি কারো less than 1 lakh হয়, patient gets 40,000. যদি কারো ব্লিডিং থাকে, the history of gum bleeding. And number 4 যদি plasma leakage থাকে। আপনারা খেয়াল করে থাকবেন, the patient's hematocrit was 50, his hemoglobin was 15. তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে কারো যদি 3 times hemoglobin হয়, hematocrit should be 45, but it is 50. So the patient has got plasma leakage. এই 4টা ক্রাইটেরিয়াতে I think the dengue hemorrhagic fever is a well good diagnosis if you follow the WHO 1997 criteria. The patient was actually put some of the fluids, IV fluids, not to mention how much fluid, but amount of fluid was provided. এবং একটা symptomatic treatment তাকে দেওয়া হলো। And then on the day 8 of illness, মানে 4 দিন ভর্তি থাকার পরে, and then how the patient was drowsed. He becomes disoriented and unable to follow the instruction of the doctor on the day of admission.
So that's the reason why the patient was actually transferred to the high dependency unit immediately. Now look at the blood results during the time of admission in day wise, day 5, 6, 7, 8, 9. And if you follow the temperature, every day temperature was 38.7, 38.9, 39.4. You can see the temperature was very high. Now we do expect that dengue is going to be a febrile illness for 2 to 7 days. But here you can get the day 8 and day 9 having fever. Interestingly, WBC count was initially leukopenic, which gradually improves, but unfortunately, as the day 8 to 9, it becomes increased suddenly 13.2. His hemoglobin was well within the range of 15-17 as the days goes on. Now look at the platelet. It was 40,000 and initially day 5. On the day 6, it becomes 23,000. On day 7, it becomes 32. And then gradually it becomes rises. On the day 8, 76,000. Day 9 becomes 136,000. Look at the hematocrit. Initially, I told you there was a bit of plasma leakage. Hematocrit was 50, but gradually, as there was a small amount of fluid was given, it decreases to 48.6, 48.4, and 43.5. Last of all, 46.6. And if you consider about the hemoglobin, I think this is most consistently is around normal hematocrit under it was very mildly raised in the day 5. There was no repetition. As GOT and GPT told you 161 or 15, and on the day 8 in illness, it remains a little bit high, 141, 449, and 139 pages. So this is the investigation of this in the dengue patient that was critically in the HDU unit. Now in HDU, the patient was conscious, but drowsy, disorientation was time in place in person. There was no cranial neuropathy or cerebral sign was found. The muscle power was the MSC grade 3 in all the 4 limbs. Hyperreflexivity was found globally. Downgoing response means the extension of mental response. Temperature you can see very high. The blood pressure was quite good, 138 atm. Heart rate was 100,000. Now, what could be your management plan? I think after getting these cases, আমার কাছে মনে হয় যে সবার মাথার মধ্যে হয়তো কিছু একটা জিনিস খেলতেছে যে আমরা কি এগুলো চিন্তা করছি কিনা। আই থিঙ্ক একটা জিনিস হতে পারে যে ম্যানেজমেন্টের মধ্যে আমরা অবজার্ভ করতে থাকি। এটা হইতে পারে লাইক এনসেফালোপ্যাথি অথবা কেউ কেউ আমরা ভাবতে পারি আমরা কি একটা ব্রেইন ইমেজিং করে ফেলবো without any kind of bleeding হচ্ছে কিনা because heart rate was low and there's a kind of probability অনেক সময় হয় আমরা কি ব্রেইন ইমেজিং বিষয়ে লাম্বার পাংচার করবো দ্যাট কুড বি অলসো সাম ফিজিশিয়ান ক্যান থিঙ্ক ম্যানেজমেন্ট প্ল্যানে এটাও হতে পারে একটা ব্রেইন ইমেজিং করলাম একটা লাম্বার পাংচার করলাম why can we start idea to that এখানে একটা কাউন্ট বেড়ে গেছে among the changes on the many of the series count and others এভাবে এটাও ভাবতে পারে ব্রেইন ইমেজিং সঙ্গে আমরা একটা লাম্বার পাংচার করি ওকে আইভি যদি অ্যান্টিবায়োটিক্স দিতে পারি তাহলে আইভি অ্যান্টিভাইরাস কি বেস্ট করবো না হয় আমরা সেটাও একটু ট্রাই করবো অসুবিধা you can see a lot of question usually comes up physician's mind were actually dealing this kind of dengue patient having some sort of brain problem একটা সিটি ব্রেইন প্রবলেম হচ্ছে এবং ইন্টারেস্টিংলি ওখানে দেখা গেল যে সাবল রাইট টেম্পোরাল লস অফ প্লে বাই পিপল এটা তো সিটি ব্রেইন টাইপ so as because there was some finding in that and the choice of the investigation of MRI brain was followed and it actually found you can see the few foci of the non-specific T2 signal prolongation in the subcortical as well as juxtacortical white matter of the right posterior parietal. That was a very good finding in the MRI. So what was diagnosed? The clinically it was diagnosed as a case of acute encephalopathy, most likely due to dengue or viral. He was started empirically on IVS Sectovir 500 milligram 8 hourly and IVS ceftriaxone 12 hours. Now the lumbar puncture was done. You can see the CSF was clear and it was colorless. And after 2 to 3 days, when the CSF finding came out, it becomes WBC5. Protein was 87, glucose was 3.6. Gram staining actually found no organism, and after simplex virus PCR was actually. স্যার আপনাকে আবার একটু ইন্টারফেয়ার করতেই স্যার মানে লাইভের থেকে স্যার সবাই একটু আপনার সাউন্ডটা একটু করতেছে আপনি কি স্যার সাউন্ডটাকে আরেকবার কানেক্ট করবেন বা একটু স্যার আরেকবার দেখবেন Sound money, I mean, which one? জি স্যার আরেকবার যদি একটু রিকানেক্ট করেন স্যার কারণ সাউন্ড একটু ডিস্টার্ব করতেছে স্যার আমাকে আবার কালেক্ট করে রাখবো প্রথম থেকে হ্যাঁ স্যার আরেকবার স্যার আপনি একটু দেখেন আপনি হেডফোন তো স্যার কানেক্টেড নাই না স্যার না হেডফোন এখন কানেকশন নাই
না ঠিক আছে, আপনি স্যার আরেকবার একটু দেখেন স্যার। ওকে, আমি কি হেডফোন কানেকশন করে দিই তো? হ্যাঁ, আপনি আরেকবার স্যার একটু দেখেন তো, মানে এটা স্যার লাইভে একটু ডিস্টার্ব হচ্ছে স্যার, সবাই আমাকে করতেছে স্যার, একটু স্যার একটু দেখার জন্য স্যার। সরি, আমি তো আসলে বুঝতে পারছি না এখানে কি প্রবলেম হচ্ছে। আমি ইয়েটা ট্রাই করতে পারি, হেডফোনটা। জি স্যার, একটু তাহলে দেখেন তো স্যার। চলো, এখন কি শোনা যায়? শোনা যায়, কিন্তু ইকো একটা জিনিস স্যার কোত্থেকে আসে স্যার, এটা একটু করতেছে। এখন আবার বলেন তো স্যার। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ স্যার। বাট আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন মাই রুম। মানে কোনো কিছু নাই আর কি। I don't know what is going on. ঠিক আছে স্যার, জাস্ট একটা ইকো আসতেছিল, মানে একটা জাস্ট একটা সাউন্ড পিছনে ছিল। আপনি আরেকজন আছেন না আপনাদের থেকে, আকিব সাহেব? জি, আমি আছি শোনা এখানে। যাচ্ছে। হ্যাঁ স্যার, তাহলে আপনি বলেন স্যার। ওকে, আমি বলি তাহলে আবার, হ্যাঁ। জি স্যার। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা আসলে যেখানে ছিলাম সেখানে একটা পেশেন্ট নিয়ে আমরা ডিসকাস করছিলাম। পেশেন্ট এইচডিইউ তে আছে। ক্লিনিক্যাল কোর্সের মধ্যে পেশেন্ট রিমেইন ইন দ্য এইচডিইউ ফর 7 days। নিউরোলজিক্যাল এবং কগনিটিভ স্ট্যাটাস সেগুলো স্লোলি ইমপ্রুভ হয়ে গেছে ফর দ্য ওভার 5 days। Patient was given only 3 days of ceftriaxone because bacterial culture was negative. এবং অ্যান্টিবায়োটিকের শুরুতেই কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল সিএস ডাক্তার। 5 days of IV cyclohexamine এটা বন্ধ হয়ে গেছে because half the symptoms virus PCR was negative. And then the patient was discharged well and very stable on the day 12 admission. There was a no neurocognitive sequelae happened. Now, again, the question comes to physician mind. What are the common manifestations of dengue encephalopathy? What are the risk factors for dengue encephalopathy? What are the diagnostic modalities that can be used for the dengue encephalopathy? Are the outcomes favorable as because the patient was stage 1C? Are there any specific management consideration important or not? So this kind of question will be in our brain for any physician who's dealing with this kind of dengue patient with brain infection. Isn't it? So this is the case one. I'm going to say another case of the neurological manifestation of the brain. Now make a comparison with the first case. Now this is a 20-year-old male. He's a student. There was no past medical history of note. There was no neurological psychiatric history of note. There was no long-term medication or drugs. Risk factors, there was no recent travel. There was no sick contact with any animal or pet. Okay. The presentation is 5 day of history of fever, nausea, vomiting, generalized skin rash, mild non-productive cough, and seen at the outpatient clinic initially, his blood rate was 65,000. So you can see it was a 4 day illness in the case one, in the case which is 5 day illness, but almost remains same kind of history, with the exception that there was no gum bleeding. In the physical examination, you can see the patient was febrile, temperature was 38.5 degrees centigrade, blood pressure was very good, there was no postural drop, heart rate was 110 per minute. There was a generalized flash, no petechia was seen, heart sound was normal, there was no murmur, lung was clear and there was no effusion. A very soft and non-tender abdomen was observed and there was no masses. And again, there was no gross neurological deficit. So you can see the case 1 and 2 almost remain similar kind of physical examination. Now the blood results on admission, the day for illness, you can see that there was a leukopenia, hemoglobin was 14.3, the platelet was 42,000, hematocrit 48. So it is still more than that what we expected from hemoglobin. So there was a speed of plasma leakage. Creatinine was remained same like that of case 1, and ALT and ST was raised like that of the case 1. It is 338 and 392. Again, the patient has got NS1 positive as well as PCR positive, so it's a confirmed case of dengue infection. Now the management,
Here, the patient was actually admitted for dengue fever because all the classical criteria of DHF was not fulfilled. But still, as because there was a hematocrit raise, the patient was put on IV fluid and symptomatization was clear. He was actually due to discharge on the day 3 of admission, means the day it illness. Now, when he was planning to discharge, the patient noted to be confused with abnormal posturing and movement. Now, then look at the progress. Patient remained febrile. He was not febrile. The first case was febrile also. His behavior was anxious and restless, childlike behavior was observed. And the language, there was a slow mentation. There was a fine resting tremor was found in all leaves. His power was full. There was a problem in the first case. And the patient was ambulating with toe in claw position. Calcium, magnesium, phosphate was done. It was normal. Thyroid function was actually normal. So what would be your management plan? Again, the question arises. I think the same thing will be arising in your brain, isn't it? Let's observe maybe a case of encephalopathy. Somebody says that, okay, let's do a brain imaging to rule out any kind of drift. Somebody say, okay, how about a brain imaging and lumbar puncture? Some may say that, why not a brain imaging lumbar puncture is followed by IV antibiotics? And the brain imaging lumbar puncture IV antibiotics, why not? Somebody says that IV antibiotics. You can see the similar kind of presentations of the case too, but here also the diagnosis was given the dengue encephalopathy. Decision made not for further investigation. That was the decision from the clinical scenario. The lumbar puncture neuroimaging was not done. There was a watchful waiting has been done. Full neurocognitive recovery happens within 48 hours. Patient was discharged well and stable, and there was no neurological sequelae. Well, number two cases and number one cases, I think both have been diagnosed as a case of dengue encephalopathy. But are the both cases of similar kind of presentation? Are the brain having this kind of presentation of dengue only? Or is there any kind of presentation of the dengue encephalitis or other presentation can be done in the brain? Let's focus on the next slide. I would say that for the students, this is a wonderful slide. You can take a click for the camera because these are the neurological manifestations of dengue infection of the brain. So three ways you can explain it. One is that dengue virus can have a direct neurotrophic effect on the brain. So that could lead to encephalitis, that could lead to meningitis, that could lead to myositis and rhabdomyolysis, and that could lead to myelitis, the spinal cord inflammation. And secondly, there may be some of the dengue infection which can have systemic complications, and that could lead to encephalopathy, that could lead to intracranial bleeding. Number three, it could lead to stroke. And number four, it could lead to hypokalemic paralysis. And number three, there may be post-infective inflammatory effects, which is commonly seen in the convalescence period. This is acute disseminated encephalomyelitis, and of course the Guillain-Barré syndrome and the mononucleosis. So these are the kind of the infection that can happen in the dengue infection of the brain. Now let's come to the important issue. How we can differentiate somebody having dengue encephalitis or dengue encephalopathy. Remember, when a pathy is a word developed for any organ, it means you have a transient dysfunction. So if somebody says encephalopathy, it means that you have a transient functional impairment of the brain. If somebody says hepatopathy, you will understand this is a transient dysfunction of the liver. Somebody gets a renopathy, means that transient dysfunctions of the kidney function. Remember, a transient dysfunction of the dengue encephalopathy or the functional abnormality can be developed from a structural damage or sometimes maybe non-structural damage. So important issue that we can differentiate between the encephalitis or encephalopathy. My impression for the student is that when we are saying encephalitis, say that there must be inflammation of the brain parenchyma. এবং আমরা যদি হিস্টোলজিক্যাল এভিডেন্স অফ ইনফ্লামেশন অফ ব্রেইনটা চাই তাহলে তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে হবে কতগুলো যেমন ফিভার হেডেক রিডিউস কনসাসনেস সিজার উইথ অর উইদাউট সাম সর্ট অফ ফোকাল সাইন আর যদি আমরা এনসেফালোপ্যাথি বলি then there should be some clinical syndrome of reduced consciousness only. And etiology may be not otherwise specified.
সুতরাং অনেক বড় একটা এনসেফালোপ্যাথির মধ্যে অনেকগুলা কেস হবে যেগুলা ডেঙ্গি এনসেফালাইটিস হতে পারে, কিন্তু এর থেকেও অনেক বেশি কেস হতে পারে যেগুলো শুধুমাত্র নন ডেঙ্গি এনকেফালাইটিস এনসেফালোপ্যাথি। ওকে, তাহলে এনসেফালোপ্যাথি যদি আমরা বলি তাতে তার কিছু পোস্টুলেটেড মেকানিজম থাকতে হবে। এক নম্বর মেকানিজম হচ্ছে এনসেফালাইটিস, যেটা ইনফ্লামেশন অফ দ্য ব্রেইন এবং সাম সর্ট অফ হিস্টোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে। আর একটা হচ্ছে নন এনসেফালাইটিস। তাহলে নন এনসেফালাইটিস ডেঙ্গি ইনডিউস হতে পারে যদি লিভার ফেলিয়ার হয়ে যায়। এই দুইটা রোগীর কিন্তু লিভারে ডিসফাংশন ছিল, কিন্তু যদি এমন হতো যে লিভারে এসজিটি মোর দ্যান থাউজেন্ডস হয়ে গেছে এবং এটার জন্য অ্যাকুট লিভার ফেলিয়ার হয়ে গেছে, তাহলেও কিন্তু পেশেন্ট এনসেফালোপ্যাথি দিতে পারতো, দ্যাট ইজ হেপাটিক এনসেফালাইটিস। এই যে নন এনসেফালাইটিস এনসেফালোপ্যাথি হচ্ছে, এটা সেরেব্রাল হাইপোপারফিউশনের জন্য হতে পারে, কারণ অনেকেই ডেঙ্গি শক সিনড্রোমে থাকে। এটা সেরেব্রাল ইডিমার জন্য হতে পারে, কারণ প্লাজমা লিকেজ হয়ে যায়। সেই প্লাজমা লিকেজ যেমন পেটে হয়ে গিয়ে পেটের ব্যথা করতে পারে, বমি করতে পারে, ডায়রিয়া করতে পারে। সিমিলারলি ব্রেইনে লিকেজ হয়ে গিয়ে সেরেব্রাল ইডিমা করতে পারে। অথবা এই এনসেফালোপ্যাথিরা মেটাবলিক ডিস্টারবেন্সের জন্য হতে পারে, যেমন হাইপোনেট্রিমিয়া অথবা হাইপোক্যালেমিয়া, কিংবা এটা কোনো ইন্ট্রাক্রানিয়াল হ্যামোরেজ জন্য হতে পারে, কারণ কোয়াগুলোপ্যাথি অথবা ব্লিডিং ডিসক্যাসিয়া ইজ এ কমন ম্যানিফেস্টেশন অফ দ্য ডেঙ্গি, অফ স্পেশালি ফর দ্য সিভিয়ার ডেঙ্গি। সংশ্লিষ্ট যেসব পেপারস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, ইচ্ছা হলে আপনারা করতে পারেন। আমি ডেঙ্গি এনকেফালাইটিস নিয়ে দু একটা কথা বলি। একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার যখন আপনার চিন্তা করা হয়েছিল, দি স্টাডি অফ দ্য কানিকা রত্নে, সলোমন স্টাডি, বিসরা স্টাডি, কুলা রত্নে যেটা শ্রীলঙ্কায় করা ছিল, অথবা কম্বিন ডাটাটা কম্বিনেশন অফ ডাটা এখানে দেখানো হচ্ছে, এবং সবগুলোতে ছিল দুটা জিনিস, একটা হলো ফিভার অ্যান্ড রেডিয়েস কন্ট্রাস্ট, 100% of the case. So this is very important when you are making a diagnosis of encephalitis, whether the patient has got fever or not, associated with reduced concern. অনেকগুলো পেশেন্টের হেডেক ছিল, কিন্তু সেটা কিন্তু বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম থাকাতে ওভারঅল কম্বাইন্ড ডাটাতে বলেছি সিজার অফ 65। সিজার যেটা ফোকাল সিজার বারবার হতে পারে, এটার পার্সেন্টেজ ছিল অ্যারাউন্ড 45-50% মতো। জেনারেলাইজ সিজার অর্থাৎ ফোকাল থেকে বরঞ্চ জেনারেলাইজ সিজার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি, অ্যারাউন্ড 52-54%। ভেরি ইন্টারেস্টিং, যখন সিএসএফ করা হয়েছিল এইসব পেশেন্টগুলোতে, very low percentage of the CSF was found to be an evidence of dengue, only 15-20%. So, আপনাদের যদি সাসপিশনও থেকে থাকে, আপনি যদি CSF কালেক্ট করেন সঠিকভাবে, you may not get the evidence of the dengue all time, especially for the dengue encephalitis. কিছু রেয়ার ম্যানিফেস্টেশনের মধ্যে একটাকে বলা হয় সিজার। একটা কেস ছিল যেগুলোকে ইপিলেপসিয়া পার্সিয়ালা কন্টিনিউয়া বলা হয়। ভার্মা আতাল 2011 সালে একটা স্টাডিতে উনি বলেছেন ইন্ডিয়াতে 50% of the dengue encephalitis present with epilepsy particular constitution. ইন্টারেস্টিংলি জামাইকাতে একটা স্টাডিতে ওনারা লিখেছেন যে প্রায় 12% এর সিজার ছিল। থাইল্যান্ডের একটা স্টাডি ছিল, তাদের নিউরো সাইনের চিলড্রেনের মধ্যে 43.5% পেশেন্ট হ্যাড, এবং মোস্ট অফ দ্য সিজার ওয়াজ অ্যাকচুয়ালি নট জেনারেলাইজ। এই জন্য বলা হচ্ছিল আপনাদেরকে আমরা ইজি করবো কিনা, এবং ইজি নিয়েও একটা স্টাডি ছিল কালিতা হলে 2006 সালে। 20টা পেশেন্টের ভিতর 11টা পেশেন্ট উনি কিছু না কিছু ইজি অ্যাবনর্মালিটি দিয়েছেন, এবং মোস্ট অফ দ্য অ্যাবনর্মালিটি গুলো ছিল ডেল্টা এবং থেটা স্লয়। এবং দেন এই 20টার মধ্যে 5টা পেশেন্টের জেনারেলাইজ সিজার। So you can see these are very important too when you are considering about dengue encephalitis. এনকেফালাইটিসের ক্ষেত্রে বলা ছিল যে টাইম অফ অনসেট, যে নিউরোলজিক্যাল সিমটম গুলো হচ্ছে, এটাকে জ্বরের সময়ের কাছাকাছি সময় হতে পারে। সলোমন অটল দেখিয়েছেন 2 থেকে 8 দিনের মধ্যে যে কোনো সময়ে, এভারেজ 4র্থ দিনের মাধ্যমে এটা পেয়েছেন। মিশ্রা অ্যাটল পেয়েছেন 6 থেকে 7 দিনের মাধ্যমে। ইন্টারেস্টিংলি 2008 সালে কুলারত্না যে স্টাডিতে করেছেন শ্রীলঙ্কায়, সেখানে 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু উনি এনকেফালাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পেয়েছেন। সুতরাং যখন আমাদের রোগীগুলা, একটা পেশেন্ট সাডেনলি কমপ্লেন করবে সিজার, কোনো শিশু ডেঙ্গি নিয়ে আসছে অথবা কোনো অ্যাডাল্ট, উইদিন দ্য ডেজ অফ 3-4, অথবা কোনো রকম ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসাসনেস, অথবা কোনো রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার, স্লাইট বিট অফ ট্রেমর ফাইন্ডিং, আমরা যেন খুব সিরিয়াসলি বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করি, যেটা ব্রেইনে কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা। কারণ জ্বরের মধ্যেই কিন্তু ঘটনাগুলো হয়ে যেতে পারে, এবং যদি জ্বর নিয়ে রোগীগুলো এই ধরনের প্রেজেন্টেশন হয়, আমরা যেন ভাবি যেটা হয়তো ডেঙ্গি এনকেফালাইটিস হতে পারে, বিকজ দ্যাট ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ অরিজিনাল আর্ট। এবং কানিকার আপনি 2000 সালে সলোমন যেটা দিয়েছিল, ওরা দেখছিলেন যে তাদের ন্যাচারাল হিস্ট্রি অল দ্য পেশেন্ট রিকভার কমপ্লিটলি। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক।
এবং এভারেজ 9 দিনের মতো রোগীগুলো ছিল। তারা 1 থেকে 15 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, রেসিডুয়াল সিম্পটম ছিল মাত্র 3টা পেশেন্ট। কিন্তু মিশ্রা একটা উনি 11টা পেশেন্টের যে স্টাডিটা করেছেন সেখানে দেখেছেন আবার 3 পেশেন্ট ডাইড দেয়ার। 3 পেশেন্ট নট অনলি ফুলি রিকভার্ড আফটার 1 মান্থ, এবং পুনরাত্মে দেখেছেন যে সবাই হয়তো নর্মাল কন্ট্যাক্ট রিগেইন করতে দিয়ে দেয়, কোনো রিপিট হয় না। সুতরাং আমরা বুঝে নিতে পারছি না যে সবগুলা পেশেন্টকে আসলে সম্পূর্ণ রিকভারি হবে কিনা। নেচার ভিত্তিতে যেমন কমপ্লিট রিকভারির কথা আছে, ঠিক একই রকম ভাবে ফ্যাটালিটির কথা লেখাও আছে, ঠিক একই রকম ভাবে পার্শিয়াল রিকভারি কিন্তু হতে পারে। আরেকটা হচ্ছে প্রাইমারি ডেঙ্গি অথবা সেকেন্ডারি ডেঙ্গি ইনফেকশন রিস্কের মাত্রা বেশি কিনা। আমি বলবো যে স্টাডিগুলো যেগুলো দেখাচ্ছে রেড মার্ক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাল, এগুলো বোঝাচ্ছে যে মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি হ্যাভিং এ সেকেন্ডারি ইনফেকশন অফ ডেঙ্গি এনকেফালাইটিস। প্রাইমারি ডেঙ্গি তো হতে পারে, কিন্তু পার্সেন্টেজটা ভেরি লো, অনলি 10-15% হবে। সোলোমন অর্টেল অবশ্য কিন্তু অলমোস্ট সমান সমান দেখেছেন, কিন্তু বাকি যাদের স্টাডি তাদের ম্যাক্সিমামের কিন্তু সেকেন্ডারি ডেঙ্গি ইনফেকশন রিস্কে ডেঙ্গি এনকেফালাইটিস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি বলছেন। দিস ইজ দ্য স্টাডি ফ্রম দ্য ভারত ক্লাস ইন দ্য নিউরোলজিক্যাল ইন্ডিয়া। তাহলে কথাটা হচ্ছে আমরা যদি ডায়াগনোসিস ডেঙ্গি এনকেফালাইটিস করতে চাই, আমাদের কতগুলো জিনিস করতে হবে। একটা হচ্ছে নাম্বার 1 ডেঙ্গি ইনফেকশন আছে, এটাকে আমরা কনফার্ম করি। সেকেন্ড থিং হচ্ছে এনসেফালোপ্যাথি অথবা ভাইরাল এনকেফালাইটিস, তার কোনো প্রেজেন্টেশন হচ্ছে কিনা ইন দ্য ফর্ম অফ ফিভার, হেডেক, রিডিউস কনসাসনেস, সিজার, উইথ অর উইদাউট ফোকাস। তাহলে এই ধরনের জিনিসগুলো যদি হয়, আমাদেরকে পাশাপাশি দেখতে হবে it should not be explained by liver failure, it should not be explained by shock, it should not be explained by any kind of electrolyte imbalance or intracranial bleeding. এখন এটার সঙ্গে আমরা যদি ইমেজিং করি অথবা নাও করি, এটার সঙ্গে যদি সিএসএফ ফাইন্ডিং থাকে অথবা নাও থাকে, তাহলেও কিন্তু আমাদের হাইলি সাসপেশন রাখতে হবে এটা থেকে এনকেফালাইটিস। আর যদি কনফার্ম নিশ্চিতভাবে আমরা বলতে চাই, তাহলে সেরাম এবং সিএসএফ দুটোর মধ্যেই কি ডেঙ্গি ইনফেকশন কোনো এভিডেন্স আছে, সেটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে অবভিয়াসলি আমরা কনফার্ম হবো। আরেকটা হচ্ছে যদি আমরা কোনো হিস্টোলজিক্যাল এভিডেন্স অফ ডেঙ্গি করতে পারি, তাহলে কিন্তু আমরা কনফার্ম করতে পারবো দিস ইজ আ ডায়াগনোস অফ ডেঙ্গি। সিএসএফ যে আমরা করছিলাম, এটার মধ্যে ফাইন্ডিং কি থাকতে পারে? অনেক ক্ষেত্রে ফেয়ারলি এটা নন স্পেসিফিক, এবং মোর দেন হাফ অফ দ্য পেশেন্টে এটা নর্মাল হয়, রাইট? এবং 57% একটা সিরিজে দেখা গেছে ডেঙ্গি অ্যাভারেজ নর্মাল সিএসএফ। একটা স্টাডি ছিল আপনার ভার্মা আটলের এবং ওনারা দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে প্লিওসাইটোসিস পাওয়া যেতে পারে, 30 থেকে 40টা সেল, ম্যাক্সিমাম সেলগুলো লিম্ফোসাইট নিয়ে নেওয়া যায়। হাই প্রোটিন পেয়ে যাওয়াটা ইজ এ কমন ফাইন্ডিং ফর দি ডেঙ্গি ভাইরাল অ্যান্টিবডি, কিন্তু আপনি এক্সপেক্ট করবেন দ্যাট উইল বি লো অথবা নর্মাল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই পেশেন্টটাকে ডেঙ্গি ভাইরাস কি আইসোলেট করা যাবে কিনা। আমি ইন্টারেস্টিং, সিএসএফ এবং সেরামের দুইটাতেই হলো ড্যান 2 পাওয়া গেছে, এমন কথা বলে গিয়েছিল। ড্যান 4 পাওয়া গেছে সিএসএফ সেরামতে ইন দ্য ফ্যাটাল কেজ। এটাও কিন্তু জেনোম সিকোয়েন্সি সহ একটা স্টাডি ছিল, হাতুয়া রচি, যিনি স্টাডিটা করেছিলেন আপনার সিঙ্গাপুরে। আরেকটা হচ্ছে যে আইজিএম আইজিজির যে কথা আমরা বলি সিএসএফ এর, সেটাও কিন্তু সিএসএফ এর ভিতর পাওয়া যেতে পারে ইন দ্যাট দি আইজিএম in the 70% of cases of preventing infection with encephalitis. So you can see there are some important finding can be found in CSF of the dengue encephalitis. এটা একটা চমৎকার একটা সোলোমন অ্যাটলের স্টাডি ল্যান্সেটে পাবলিশ ছিল, আমি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু পেশেন্ট 21টা ছিল, যে 21টা পেশেন্টের অ্যাকুয়েট সেরামে আইজিএম আইজিজি, কনভালসেন্ট সেরামে আইজিএম আইজিজি, তাদের ইন্টারভ্যাল পিরিয়ড ছিল 7 দিন। সিএসএফ এর ভিতরে আইজিএম আইজিজি দেখা হয়েছিল ভাইরাল আইসোলেশন করা যায় কিনা, পিসিআর করে ডেঙ্গির কনফার্মেশনটা করা হয়েছিল, এবং এটা অ্যাকুয়েট নাকি সেকেন্ডারি ডেঙ্গি সেটাও কিন্তু দেখা হয়েছে। এবং আপনারা খেয়াল করে থাকবেন কারণ অনেকগুলো পেশেন্টের কিন্তু ভাইরাস আইসোলেট করা ছিল ড্যান 2 সেরাম সিএস, সেরামের ভিতরে ড্যান 3 পাওয়া গেছে, আবার সেরাম সিএস এর মধ্যে ড্যান 3 পাওয়া গেছে। তাহলে ড্যান 2 এবং ড্যান 3 সেরাম এবং সিএস এর দুটার মধ্যেই কিন্তু প্রুফ ছিল এই পেশেন্ট ডেঙ্গি এনকেফালাইটিস, এবং ওই রোগীগুলো ছিল কিন্তু ম্যাক্সিমামই অ্যাকুয়েট সেকেন্ডারি ড্যান, অ্যাকুয়েট সেকেন্ডারি ড্যান। ক্ষেত্র বিশেষে কিছু কিছু অ্যাকুয়েট প্রাইমারি ডেএনটিও আপনারা দেখতে পাবেন ফেজ 1 অথবা ফেজ নম্বর 13-14, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দ্যাট হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ আ অ্যাকুয়েট সেকেন্ডারি ডেএনটি। আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলি, যখন আমরা আইজিএম আইজিজি এর কথা বলি, আমরা আইজিএম হলে এটাকে প্রাইমারি ডেঙ্গি বলছি, আইজিজি হলে প্রাইমারি সেকেন্ডারি ডেঙ্গি বলছি, এই কনসেপ্টটা ঠিক। যখন আপনি কোনো ডেঙ্গি ইনফেকশন হবে প্রাইমারি প্রথমবারের জন্য হোক বা দ্বিতীয়বারের জন্য হোক,
বডি আইজিএমও আনবে, আইজিজিও আনবে। সেটা প্রাইমারি ডেঙ্গিতেও আসবে, সেকেন্ডারি ডেঙ্গিতেও। তাহলে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? ইউ নিড টু চেক দ্য রেশিও, আইজিএম এবং আইজিজি রেশিও করতে হবে। যদি প্রাইমারি ডেঙ্গি হয়, আইজিএম উপরে রেখে আইজিজি নিচে রেখে যদি আপনি ভাগ করেন, এটা 1.2 এর বেশি হতে হবে। দ্যাট ইজ কল দ্য প্রাইমারি ডেঙ্গি। আর যদি আমরা সেকেন্ডারি ডেঙ্গি বলি, সেখানেও আইজিএম আসতে পারে, আইজিজি আসতে পারে, কিন্তু আইজিজি উপরে রেখে আইজিএম নিচে রেখে যদি আপনি ভাগ করেন, দ্যাট শুড বি মোর দেন 1.2। এটা যদি আমরা করি তাহলে কিন্তু বুঝবেন যে আসলে কোনটা প্রাইমারি ডেঙ্গি, কোনটা সেকেন্ডারি ডেঙ্গি। আপনি খেয়াল করে দেখবেন এই পিকচারগুলোতে যেখানে সেকেন্ডারি ডেঙ্গি বলা হয়েছিল, সেখানে কোনো না কোনো কনভালসেন্সে আইজিএম থেকে আইজিজি রেশিও অনেক বেশি। কিন্তু যদি আপনি ১ নম্বর কেসের কথা চিন্তা করেন, তাহলে দেখেন আইজিএম এবং আইজিজি রেশিও অনেক বেশি। সো ইট হ্যাজ টু বি আসলে। সুতরাং যখন আমরা অ্যানালাইসিস করব সেরোলজিক্যাল, তখন যদি আমরা এই রেশিওটা মেনটেন রাখি, আমাদের সবার জন্য কিন্তু একটা কারেকশন আছে। So this is a very good paper. You can read out how the confirmation of the dengue encephalitis can develop in patient having a severe dengue symptom. এমআরআই করা ছিল, এমআরআই তে কি পাইতে পারেন? এমআরআই তে এনসেফালোপ্যাথি যাওয়া হয়, তাহলে আপনার ব্রেন সোয়েলিং অথবা এডিমা পাবেন। Tends to have diffuse bilateral symmetrical diffuse brain swelling. আর যদি এনসেফালাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে মোর ফোকাল ফাইন্ডিং পাবেন। আপনি যদি T2 ওয়েটেড হাইপার ইন্টেন্সিটি গ্লোবাস স্টেলেটাসে পান, থ্যালামাসে পান, সেরেবেলামে পান, আপনি কোনো মেডুলা অবলাঙ্গাতে পান, তাহলে বুঝে নেবেন এটা এনকেফালাইটিস। কারো কারো ক্ষেত্রে ডিফিউজ এনকেফালাইটিস লাইক চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপনি টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব এসব জায়গাতে মাল্টিপল সাইডে আপনি কিন্তু T1 হাইপার ইমেটেড অথবা T2 হাইপার ইন্টেন্সিটি আপনি পেতে পারেন। হিপ্পোক্যাম্পাসে পাচ্ছেন, টেম্পোরাল লোবে পাচ্ছেন, পলসে পাচ্ছেন, স্পাইনাল কর্ড পাচ্ছেন। দিস অল ক্যান বি সিন ইন পেশেন্ট ডেঙ্গি এনকেফালাইটিস। এজন্য টেম্পোরাল লোবে পেলেই যে আসলে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস হবে সেটা ঠিক নয়, ডেঙ্গির দ্বারাও হতে পারে। এখানে একটা চিত্র দেখেন যে T2 ফ্লেয়ার এবং T2 এইটে কি চমৎকারভাবে বাইলেটারাল সিমেট্রিক্যালি থ্যালামাস, তার পন্স, রিজন এবং সেরেবেলাম কিভাবে ইনভলভ হয়েছে। এবং শুধু সেটাই নয়, এখানে কিছু কিছু জায়গায় দেখবেন যে এক্সটেনশন হচ্ছে হ্যামোরেজে। শুধুমাত্র সিমেট্রিক্যাল লিশন দিয়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট, কিছু কিছু হ্যামোরেজ আছে। So this is the one actually which shows the hemorrhage manifestation of the dengue as well as the involvement of the brainstem encephalitis. মেনিনজাইটিস বেস্ট কমন দেন এনকেফালাইটিস। পার্সেন্টেজ হিসাব করলে এটা যদি 20টার মধ্যে 2টা কেস হয়, এনকেফালাইটিস হবে 8টার মধ্যে 20টা, এরকম হবে। সো ইউ ক্যান সি দি এনকেফালাইটিস ইন দি ব্রাজিল বলেন, জামাইকান সিরিজে বলেন, সব জায়গায় কিন্তু মেনিনজাইটিস এনকেফালাইটিস থেকে অনেক কম ছিল। কলকাতার একটা সিরিজও কিন্তু 2টা পেশেন্ট অনেকে অলিগো সিমটোমেটিক নেগেটিভ ছিল। তাদের ক্ষেত্রে নর্মাল সিটি ব্রেনের মধ্যে কিছু পিওসাইটিস পাওয়া যায় এবং মেনিনজাইটিস নিয়ে রোগীটা প্রেজেন্টেশন করে অনলি 2 পেশেন্ট, বাট মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি এনকেফালাইটিস। ডেঙ্গি কি সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট করতে পারে কিনা? ইয়েস, কিন্তু খেয়াল করতে হবে ডেঙ্গি সরাসরি এনকেফালাইটিস করে কোনো সিবিডি অথবা স্ট্রোক করবে না। এই যে ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ অথবা ইসকেমিক স্ট্রোক হচ্ছে, ইট ইজ ডিউ টু দ্য সিস্টেমিক কমপ্লিকেশন অফ ডেঙ্গি ইনফেকশন। কারণ তাদের কোয়াগুলোপ্যাথি থাকে এবং যাদের ব্লিডিং টেন্ডেন্সি থাকে কোয়াগুলোপ্যাথির জন্য, ভাস্কুলোপ্যাথির জন্য, প্লাটিলেট ডিসফাংশনের জন্য অথবা থ্রম্বোসাইটোপেনির জন্য ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ হবে। আর যদি ডেঙ্গি অ্যাসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি অনেক বেশি থ্রম্বোসিস করে ফেলে, তাহলে কিন্তু স্ট্রোক হতে পারে। এবং আমি যেটা বলবো, আপনারা দেখবেন যে কোনো রোগীটার আসলে প্লাজমিনোজেন অ্যাক্টিভিটি টাইপ 1 লেভেল বেশি কিনা, অথবা তাদের অ্যাক্টিভিটির পাশে থ্রোম্বোপ্লাস্টিন লেভেলটা বেশি, কিন্তু বাকি সব কোয়াগুলোপ্যাথি নরমাল, এদের কিন্তু ইসকেমিক স্ট্রোক হতে পারে বিকজ দোজ অ্যাক্ট অ্যাজ এ প্রো। ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজের কিছু ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন লেফট সাইডে সেরেবেলামে, এখানেও পোস্টেরিয়র সেরেবেলাম, এবং লুক এট দিস ওয়ান বাইলেটারাল হেমাটোস ইন দি কর্টিক্যাল লিজন সেকশন ইন দিস কন্ডাক্টিং অ্যানালাইসিস। দিস ইজ নাদার জেইন এট আল একটা স্টাডি করেছিলেন এবং দেখিয়েছেন যে ডেঙ্গে সাবডুরাল হেমাটোমা করে ফেলেছে এসব জায়গায়, অ্যাকুয়েট সাবডুরাল। লুক এট দিস ওয়ান, ইট ইজ শিফটেড এবং কমপ্লিটলি শিফটে চলে গেছে ব্রেনের দিকে, কম্প্রেসড হয়ে গেছে। লুক এট দ্য ডাইলেটেশন অফ দি ভেন্ট্রিকল দ্যাট হ্যাজ বিন অবজার্ভড। Obviously, any traumatic head injury তে যেরকম হয়, ঠিক একই ধরনের প্রেজেন্টেশন হচ্ছে ডেঙ্গিতে হচ্ছে। On the right side MRI, wonderful another pictorial, যেখানে দেখানো হচ্ছে দেখেন bilateral symmetrical কতগুলো লিশন এবং কতগুলো প্যাচ লাইক লিশন। Look at this one, another patch, and also the cerebellum patch like lesion। এখন এগুলো সাধারণত মাল্টিপল স্ক্লেরোসিসের মতো ফিচার হয়।
কোনো কনভালসেন্ট ডেঙ্গি পেশেন্টের যদি এই ধরনের এমআরআই ফাইন্ডিং আসে তাহলে বুঝবেন আপনি ডিল করতেছেন অ্যাডেন, দিস ইজ অ্যাকুয়েট ডিসিমিনেটেড এনসেফালোমাইলাইটিস। একই পেশেন্টের এটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না প্যাচ লিশন, সো ইট ইজ এ হ্যামোরেজ। তাহলে দিস ইজ নট অনলি অ্যাকুয়েট ডিসিমিনেটেড এনসেফালোমাইলাইটিস, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হ্যামোরেজ। ইন্টারক্যানিয়াল হ্যামোরেজের আউটকাম গুলো কেমন? আই এম afraid the outcome is very poor. একটা পেশেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল, আপনারা জানেন। উনি ইন্টারক্যানিয়াল হেমাটোমা নিয়ে আসছিলেন, আনফরচুনেটলি দ্য ফিজিশিয়ান and we lost it because of the poor outcome, the dengue outcome in intracranial hemorrhages. Mortality is 40%, এবং বলা হচ্ছে কি যদি আপনি সিভিয়ার ডেঙ্গি হয় তার থেকেও সাধারণত জেনারেল প্রগনোসিস পুয়ার হবে যদি কারো ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ, বিশেষ করে যদি এটা ডিপ সিটেড, বিশেষ করে যদি আপনি মাল্টিপল হ্যামোটিক ফোসাইগুলা পান, বিশেষ করে যদি এটা অ্যাকুয়েট সাবডিউরাল হ্যামাটোমা করে, যদি এটা সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ করে, কন্টাইন রিজনে অথবা সেরেব্রাল রিজনে যদি হ্যামোরেজ করে, তাহলে কিন্তু আসলে ডেথ অনেক বেশি হয়। অনেক ক্ষেত্রে সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ গুলো কোন রকম ডিএইচএফ এর ক্রাইটেরিয়া ফুলফিল করা ছাড়াও সরাসরি একটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। ডেঙ্গি অ্যাসোসিয়েটেড অ্যাকুট ডিসিমিনেটেড এনকেফালোমাইলাইটিস নিয়ে একটু কথা বলি। পোস্ট ইনফেকশাস অটোইমিউন মেডিয়েটেড ইনফ্লামেশন অফ ব্রেন যেমন পট, এটা আপনারা জানেন। রোগীগুলার আপনার কাছে কনভালসেন্ট স্টেজে আসবে উইথ এ ফিভার, হেডেক অ্যান্ড উইকনেস। এখন আপনি হয়তো তাকে একটা কোয়াড্রিপ্যারেসিস অথবা ফ্ল্যাসিড প্যারাপেরেসিসের মতো পাবেন, যেখানে আপনার যদি প্ল্যান্টার রেসপন্স দেখেন এটা সাধারণত এক্সপেন্স থাকে। এমআরআই ফাইন্ডিং করলে যেটা আমি দেখেছি একটু আগে, আপনি প্রিডমিনেন্ট হোয়াইট প্যাটার চেঞ্জগুলো আপনি পাবেন, অনেক প্যাচ লাইক লিশন পাবেন, রাউন্ড লিশন পাবেন, পেরিভেন্ট্রিকুলার সাইটগুলোতে আপনি পাবেন, হাই সিগন্যাল T2 ওয়েটেড ইমেজেস পাবেন, এবং গডোলোনিয়াম যদি এনহ্যান্স করা হয় তাহলে এটা এনহ্যান্স করা হবে। এইসব পেশেন্টদের যারা মারা গিয়েছিল তাদের যেসব অটোপসি ফাইন্ডিংগুলো ছিল সেখানে শুধু ডিমাইলাইজেশন ফোসাই পেয়েছে তা নয়, সেখানে অনেকেরই কিন্তু হ্যামোরেজিক ফোসাইও পাওয়া গেছে। তো এই জন্য যে অটোইমিউন রেসপন্সটা হয় এটা ট্রানজিয়েন্ট হয়, মাইলিনের এগেনস্ট ডেভেলপমেন্ট করে, কিন্তু এটার সঙ্গে এডিশনাল কোয়াগুলোপিটি কিংবা কমন ফাইন্ডিং থাকে। এই জন্য অ্যাকুট ডিসিমিনেটেড এনকেফালোমাইলাইটিসের আউটকাম ডেঙ্গিতে ভালো নাও হতে পারে, লাইক দ্যাট অফ আদার ভাইরাল ইনফেকশন অফ পোস্ট ভাইরাল এনকেফালোমাইলাইটিস। জিবিএস আপনারা অনেকগুলো পেশেন্ট হয়তো ডায়াগনোস করতে পারেন জিবিএস এর, কিছু কিছু আমরাও করেছি, এবং একটা কেস রিপোর্ট কেস সিরিজ হিসেবে আসছে। অ্যাকুট অনসেট অফ লিভ উইকনেস এবং এরেপ্লিকশিয়া সাধারণত যেভাবে হয়, খালি খেয়াল করতে হবে সিমটম অনসেট হওয়ার অ্যাটলিস্ট 1 সপ্তাহ পরে এগুলো ডেভেলপ করতে হবে। সাধারণত আপনি এগুলো পাবেন ডিউরিং দ্য টাইম অফ কনভালসেন্ট। ডেঙ্গি ইমিউন রেসপন্সকে অনেক ইনসাইট করে, সেটা আবার ক্রস চেক করে ফেলতে পারে পেরিফেরাল নার্ভ মাইলের জন্য because of the molecular mimicry, and that is the reason why GBS can be associated with dengue. এবং এটা অবশ্যই আপনাকে এক্সক্লুশন করতে হবে, কারণ আমাদের জিবিএস এর কত কমন এটিওলজি আছে আপনারা জানেন, সেগুলোকে এক্সক্লুশন করা জরুরি দরকার। এই জন্য সিএসএম অ্যানালাইসিস করবেন, হাই প্রোটিন পাবেন, অ্যালবুমিন সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাবেন, এবং অন্য পেশেন্টগুলোকে যেভাবে আপনারা আইভিআইজি দেন এই রোগীগুলোকেও কিন্তু আইভিআইজি দিলে আপনি ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তবে ক্ষেত্র বিশেষে এগুলো সিভিয়ার হতে পারে, কারো কারো রেসপিরেটরি মাসল লেগে দীর্ঘমেয়াদী ভেন্টিলেটর সাপোর্ট থাকতে পারে। এই হচ্ছে গিয়ে ডেঙ্গি রিলেটেড জিবিএস। আনাদার ইস্যু, আমি মাইলাইটিসের কথা বলেছিলাম। ডেঙ্গি রিলেটেড অ্যাকুইট ট্রাভার্স মাইলাইটিস অথবা মাসল অথবা অকুলার লিশনও হতে পারে। সাধারণত ফার্স্ট উইক অফ ইলনেসের শেষের দিকে এটা ডাইরেক্ট ভাইরাস ইনফেকশন অফ দ্য স্পাইনাল কর্ডের জন্য হতে পারে, অথবা ইমিউন মেডিয়েটেড ফেনোমেনার মাধ্যমে আপনি এক্সপ্রেশন করতে পারেন। ডেঙ্গিতে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন মাসল ইনভলভমেন্ট হতে পারে, ট্রানজিয়েন্ট মায়ালজিয়া, মায়ালাইসিস, কোয়াড্রিপ্যারেসিস হতে পারে, রেসপিরেটরি মাসল উইকনেস হয়ে যেতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি most of the muscle involvement actually happens to be included within 1 to 2 weeks. অকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে যদি কারো অপটিক নিউরাইটিস অথবা নিউরোপ্যাথি হয়ে যায়, আই এম অ্যাফ্রেড দ্যাট দ্য চান্স অফ ব্লাইন্ডনেস। এটা ছাড়া ম্যাকুলোপ্যাথি, রেটিনাল এডিমা, হেমোরেজ এগুলোও কিন্তু অকুলার ম্যানিফেস্টেশন। এই জন্য যদি কোনো ডেঙ্গি পেশেন্ট আপনার কাছে কনফিউশন ডিসঅরিয়েন্টেশন নিয়ে আসে, মাই ইমপ্রেশন ইজ দ্যাট প্লিজ ডু দি ডাইরেক্ট অপথলমোলজিক্যাল এক্সামিনেশন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। কথা হচ্ছে ডেঙ্গি ভাইরাস যে নিউরোট্রপিজম করে কোনো এভিডেন্স আছে? আমি বলবো শুধু সিএনএস অথবা সিএসএফ থেকে যে ডেঙ্গি ভাইরাস আইডেন্টিফিকেশন করা গেছে তা নয়, একই সঙ্গে সেরামও দেখা গিয়েছে যে অনেকের হয়তো পজিটিভ ছিল, অনেকের নেগেটিভ ছিল। কারো যদি ডেঙ্গি ভাইরাস সেরামে নেগেটিভ থাকে কিন্তু আপনি যদি সিএসএফ এ সেই পেশেন্টের পজিটিভ পান, এটা আসলে কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে তাটা আসলে কোনো প্যাসিভ এন্ট্রি অথবা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে হয় নাই,
বরঞ্চ ডাইরেক্ট অ্যাক্টিভ অ্যান্টি অফ ডেঙ্গি ভাইরাসে, তা নাহলে আপনার তো সেরাম নেগেটিভ, এখানে কেন আপনি সিএসএফ এর ভিতর পাবেন? সো দিস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। যদি কারো সেরাম নেগেটিভ থেকে আপনি সিএসএফ এর ভিতর পেয়ে যান যে NS1 পজিটিভ, PCR পজিটিভ, তাহলে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু সরাসরি ডেঙ্গি ভাইরাসের এন্ট্রি হচ্ছে। আইসোলেটেড ডেঙ্গি ভাইরাল পার্টিকল ডেন টু ডেন 3 was found from the CSF। সিঙ্গাপুরের যেটা বলেছিলাম হাপো রেশি পেয়েছিল ডেন 4 in the CSF, এবং সেটার জন্য পরবর্তীতে ওরা NS1 প্যানি অ্যান্টিজেনের সঙ্গে একই সঙ্গে সিএসএফ স্যাম্পলটাকে 100% স্পেসিফিক এবং অ্যারাউন্ড 50-60% সেন্সিটিভ কিটো আইসোলেট করে, এর নাম দেওয়া হয়েছিল প্যান ই ডেঙ্গি আরডি। এইগুলোও কিন্তু বাইরের দেশে অ্যাভেলেবল আছে, আমাদের এখানে নেই। এবং এগুলো কিছু ইনভলভমেন্ট ড্যান্সি দেখেন, এটা হচ্ছে নর্মাল ব্রেইন একটা এতে বিতে দেখানো হচ্ছে, দেখেন কি পরিমাণ সেল আসলে চলে আসছে, ইমিউন সেল ইনফেকশন, এবং পেরিভাস্কুলার দেখেন স্টাফলিং হয়ে যাচ্ছে, প্রচুর সেলগুলো পেরিভাস্কুলার টেরিটরিতে জমা হয়ে যাচ্ছে, এবং এই কারণে ভাস্কুলাইটিস ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, দেখেন যে অবজার্ভ উইদিন দ্য টেরিটরি অফ দ্য ব্লাড ভেসেল। ঠিক সিমিলারলি হিস্টোপ্যাথোলজিকে আরো যখন দেখানো হচ্ছে তখন দেখাচ্ছে যে একটা পেশেন্টের হিপ্পোক্যাম্পাস এটা নর্মাল ফাইন্ডিং, কিন্তু যখন তাদের ডেঙ্গি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে নিউরোনাল ডিস্ট্রাকশনের প্রসেসগুলো কি পরিমাণ হচ্ছে। এবং শুধু সেটাও নয়, যখন আপনি আলাদাভাবে স্টেনিং করেন তখন NS3 গুলাকে স্টেনিং হতে পাওয়া যায়। ডেঙ্গি মানে শুধু NS1 না, NS2, NS3, NS4, NS5 থাকে আপনারা জানেন, এবং সেটার অ্যান্টিবডি পার্টটা কেন অপরিচিত হতে পারে। This is another one which shows the NS3 positive cancer. ম্যানেজমেন্ট, আমি বলবো আপনি যদি এনসেফালোপ্যাথি ডায়াগনোস করেন তাহলে আপনার সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে প্রিসাইসলি অ্যাবাউট ইন্টারভেনাস, এবং কারেকশন করতে হবে, দেখতে হবে এটা কি লিভার ফেলিয়ারের জন্য হ্যাপাটিক এনসেফালোপ্যাথি, এটা কি শক কারেকশনের জন্য এনকেফালোপ্যাথি, ইলেকট্রাইটের জন্য এনকেফালোপ্যাথি, না ইন্টারক্রানিয়াল ব্লিডিং এর জন্য এনকেফালোপ্যাথি, তাহলে সেটার ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি ডায়াগনোস করেন ডেঙ্গি এনসেফালাইটিস, তাহলে একটা করে হচ্ছে আপনি এয়ার ওয়েটা সিকিউর করেন, ভালো নিউট্রিশন হাইড্রেশন দেন, সিজার থাকতে পারে, একটা ড্রাগ দিবেন যেটা নন হেপাটোটক্সিক, এবং কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট আপনি চিন্তা করেন। নাম্বার ওয়ান ইজ দি কর্টিকোস্টেরয়েড। যদিও ইফেক্টিভনেস অফ কর্টিকোস্টেরয়েড নিউরোলজিক্যাল কমপ্লিকেশনে এখনো ঠিক মতো প্রুফ হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম সিরিজগুলোতে আইভি মিথাইলপ্রেডিসোলন রেকমেন্ড করা হয়েছিল ডেঙ্গি মাইলাইটিস এবং অ্যাডেনোর জন্য। ইমিউনোগ্লোবিনের কথা আমি বলেছি, যেটা আপনারা দিবেন যদি পোস্ট ডেঙ্গি গিয়েন বেরি সিনড্রোম হয়। Unfortunately, plasma pheresis has not been found to be effective in dengue or any kind of neurological form. যদি এনসেফালাইটিসের জন্য আপনারা স্টেরয়েড দিতে চান, ইউ ক্যান চুজ ইনজেকশন ডেক্সামেথাসোন অর মিথাইলপ্রেডিসোলন। আপনারা চুজ করতে পারবেন জিবিএস এর জন্য ফর ডেঙ্গি, চুজ করতে পারবেন জিবিএস ছাড়াও এটিএম উইথ ডেঙ্গি, অ্যাকুয়েট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস উইথ ডেঙ্গি, অর অপটিক নিউরাইটিস উইথ ডেঙ্গি। যদি ডেক্সামেথাসোন দেন, it will be 0.15 milligram per kg 6 only for 3 to 5 days. যদি মিথাইলপ্রেডিসোলন দেন 1 গ্রাম ডেইলি ফর 3 to 5। যদি হ্যাপাটিক এনসেফালোপ্যাথি হয়, দিস ইজ আ স্ট্যান্ডার্ড প্রোটোকল, যেটা আপনার প্লাজমা লিকেজ যদি হয়ে থাকে কলয়েড দিবেন। খেয়াল করবেন যে কোনো এনসেফালোপ্যাথি পেশেন্ট বললে তার যত টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকবে তার 80% এর বেশি দেবেন না। তাদের প্রপার হেড পজিশন হবে 30 ডিগ্রি। ফ্লুসময়েড দেওয়ার দরকার হতে পারে যদি ফ্লুইড ওভারলোড হয়। এইসব রোগীগুলোকে প্লিজ অক্সিজেন দেবেন, কারণ তাদের এডিপেড এয়ারওয়ে অক্সিজেনেশনের দরকার আছে। অনেক ক্ষেত্রে রোগীগুলো হাইপার ক্যারবিয়া হয়ে যায়, এগুলো অ্যাভয়েড করার জন্য আর্লি ইনকিউবেশন উইল বি বেটার। হ্যাপাটিক এনসেফালোপ্যাথি হয়ে গেলে অনেকেরই অ্যামোনিয়া প্রোডাকশন কমাতে হয়, এই জন্য আপনারা জানেন ল্যাকটোলো দিতে হবে, এখানে আমি বেশি কিছু বলবো না। ব্লাড সুগার লেভেল অ্যারাউন্ড 80-100 রাখেন, ইনজেকশন ভিটামিন কে দিতে পারবেন, এটা রোল এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু এটা কমন প্র্যাকটিস। ব্লাড যদি দিতে চান যে হেমাটোক্রিট কমে গেছে তাহলে প্যাক রেড সেল দিবেন, কিন্তু অ্যাভয়েড ট্রান্সফিউজ দ্য প্লাটিলেট and fresh plasma because it can cause fluid overload and also causes increased intracranial pressure. So please avoid platelet and fresh plasma for hepatic encephalopathy. Anticonvulsant, phenobarbital, phenytoin, diazepam, you can choose any one of them. Empiric antibiotic দিতে হবে, কারণ সুপারইম্পোজ ব্যাকটেরিয়া ইনফেকশন ভেরি কমন ইন হেপাটিক এনসেফালোপ্যাথি। H2 ব্লকার দেওয়া হয় অথবা কম প্রোটন পাম্প ইনহিবিটর, যদিও আমরা জানি না হাই কোয়ালিটি কোনো এভিডেন্স আছে কিনা। আননেসেসারি ড্রাগ আমরা যেন না দিই, এবং সামটাইমস পেশেন্ট যদি একটু লিভার ফেলিওর হয়ে যায় তাহলে আপনি চিন্তা করবেন প্লাজমা ফেরিসিস বা হেমোডায়ালাইসিস যেগুলো আছে, রেনাল রিপ্লেসমেন্ট দেওয়ার দরকার হতে পারে। যদি কোনো ক্লিনিক্যাল ডিফিউশন চায় তাহলে হেমোডায়ালাইসিস আর রেনাল রিপ্লেসমেন্ট উইল বি ফার বেটার in hepatic encephalopathy rather than giving a liver support. So আমার মনে হয় সবাই আপনারা টায়ার্ড হয়ে গেছেন, so let's start with the quiz.
একটু ব্রেন ঠান্ডা করার জন্য, অথবা ব্রেন হয়তো গরম হয়ে গেছে, আমি একটা ছোট্ট কুইজ দিচ্ছি, দেখি এটা একটু চিন্তা করেন। বলা আছে কেন there are dozen eggs in a carton, 12 people each take a single egg, but there is only one egg left in the carton. How it can be possible? So this is a very simple quiz. আপনাদের একটু deviate করার জন্য দেওয়া হয়েছে, hopefully you would like it. মনে রাখেন, there are dozen eggs in the carton, 12 people each take a single egg, but there is only one egg left in the carton. How it can be possible? তো এটা চিন্তা করতে থাকেন, এর মধ্যে চলেন আমরা একটা ছোট্ট কেস রিগ্রেটে চলে আসি। অ্যানাদার ওয়ান, এবারে বলা হচ্ছে কি 45-year-old woman, তার 3 days fever আছে, তার মেলেজ আছে এবং ব্লিডিং গাম আছে। She did not have any systemic disease, nor did she have a family history of cardiovascular disease. Upon arrival, her temperature was 39.8, very high temperature. Pulse rate was 119, respiratory rate 20, blood pressure 150/80, body weight was 52, multiple petechiae were found on bilateral legs. যখন আসছেন উনি, ল্যাব অন অ্যাডমিশন ওয়াজ হোয়াইট সেল কাউন্ট 10.7, hemoglobin 14.5, hematocrit 42.4. So you can see it's almost quite normal. Platelet counts were only 11,000. Prothrombin time was 10.2. Activated partial thromboplastin time 71.4. Look at the SGOT 2016. Alanine aminotransferase 947. Albumin was 2.3. A chest radiograph was restored the normal lung. Just slightly bit of enlarged heart was seen. NS1 positive, so also the PCR. So you can see this is a confirmed dengue patient. Intravenous fluid supplementation was done with normal saline at a rate of 2 ml per kg per hour. 12 units of platelet, 50 ml were transfused. 3 units of fresh frozen plasma are infused daily for 3 successive days because of serious coagulative and serious platelet disturbance. Then it was found that patient has vitals like normal. Blood pressure was 163, pulse rate was 80, respiratory rate 17. Still the patient was febrile. The normal saline infusion was reduced to 0.4 ml per kg per hour, 17 hours after its arrival. Now, on the day 3, again, suddenly the patient's blood pressure dropped abruptly to 78 to 51 millimeter mercury through a digital blood pressure machine. Pulse rate was 119 per minute. So, immediately the physician started intravenous fluid challenge with 800 ml normal saline. Again, the blood pressure became 100/67 and the pulse rate became 88. Unfortunately, her urinary output was not recorded at that time because of relative hypotension and persistent fever. An antibiotic of sulfazoline and gentamicin was prescribed on the third day of sudden deterioration of the patient. Now, the question that came up to the mind is what is the reason of this low blood pressure in the third day? Is the sepsis was logical because of the fever? Or is there any other issue? I think these are the questions we keep on heartling for any kind of physician or student of medical interest. আসলে আমরা follow up যাই, the patient experienced sudden onset of chest pain and shortness of breath 22 hours after the emergence of hypertension. যখন examine করা হয়েছিল, she was conscious but febrile. Still the patient had the 38.1 degree. Pulse rate was 98 per minute, blood pressure was 3195. এখন যখন auscultation করা হচ্ছে তখন দেখা গেল coarse rails was found throughout the chest. A follow-up chest radiograph যখন করা হয়েছিল তখন দেখা গেছে patient had developed pulmonary edema. কিন্তু এর মধ্যে যে ফ্লুইডটা দেওয়া হয়েছিল তাতে প্রায় 5000 ml of ফ্লুইডটা দেওয়া হয়েছে। So the intravenous fluid was immediately discontinued. যখন আমরা ল্যাবরেটরি ডাটার দিকে দেখলাম, white cell count becomes 16.8. It becomes raised up. Hemoglobin was 11. Hematocrit was 32.3. Platelet count improves to 80,000. Still, there was a mild bit of increased APTT, 9.6. Low albumin was found 2 grams. Troponin I একটা রিপিট করা হয়েছিল তখন দেওয়া হয়েছিল, that was 7.23 nanogram. And ECG was done immediately to find out there was a ST segment depression more than 1 millimeter in V3 to V6. Now what? Now our management plan should be again keep on brainstorming. Okay, let's observe the patient because the patient may have diabetic myocarditis. Somebody can say, okay, let's do an echocardiography to rule out any kind of myocardial dysfunction. Some may say that not only echocardiography, you need to do that CAG because the patient has got ST finding in the ECG. At the same time, the patient has a problem of the pulmonary edema. Some may say that
How about echocardiography and cardiac MRI rather than angiogram? Some may think that how about echocardiography, cardiac MRI, IV fusimide albumin, and you can think which one is the correct one. In the meanwhile, let's continue with our case. This is the ECG finding. এবং আমি মনে করি যে আমাদের যে কোনো ফিজিশিয়ান স্টুডেন্টকে যদি হঠাৎ ECG দেওয়া হয়, আপনি বলবেন, ও মাই গড স্যার, দিস ইজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, 2 3 এরিয়া, বা কেয়ারফুলি ডিল করে দেখেন, মনে তো হচ্ছে V2তেও বেশি, V3তেও বেশি, ST সেগমেন্টে V3, V4, V5, V6 সবই একই রকম। So when you such kind of presentation is there, think twice whether it is case of myocardial infarction or could it be a case of myocardial infarction. We রোগীটারই echocardiography করা হলো, এবং look at this one, and the finding is ejection fraction was only 25.5, and the dilatation of the ventricle was observed, so the STM observed, and look at this one, the ventricle dilatation, and the amount of end systolic volume was 93.4. The end diastolic volume was 124. You can see that the gross LV dysfunction or the global dysfunction has been observed in this case. Now what? Now the management started with oxygen supplementation. They were given albumin was very low, so 25% albumin was given. Fusimide was intravenously infused. Echocardiogram performed on the following day. আগের দিনের পর আরেকটা করা হলো। And then we found the ejection fraction become 48%, and that volume reduced to 79 ml. Intravenous albumin and the fusimide was continued for the 2 days. Defervescence occurred on the day 5. White cell count decreases. Hematocrit remains static. Platelet increase. Blood culture was negative for bacterial growth. Then specific immunoglobulin M antibody and RT-PCR were density was positive. Troponin I value was not available. She was discharged from the hospital on day 7. 2 দিন পরে রোগীটাকে ফলো আপে আসতে বলা হয়েছে। হোয়াইট সেল কাউন্ট নর্মাল হয়ে গেছে, SGOT নর্মাল হয়ে গেল, অ্যালবুমিন was quite good. Clinically, she did not have any sign of heart failure when she was left about 27 days after the onset of dengue, almost 1 month later. What a wonderful finding again. So we are very happy that the patient had a complete recovery. But in the meanwhile, let's have some focus how the cardiac involvement in dengue can be saved. খেয়াল করতে হবে কার্ডিয়াক ইনভলভমেন্ট ডেঙ্গিতে একটা সাইলেন্ট ডিজিজ থেকে শুরু করে সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিসফাংশন হতে পারে। কোনো একটা পেশেন্ট ডেঙ্গি নিয়ে আসে আপনার কাছে যদি বলে ডে 3-তে ডে 4-এ জ্বর সহ আমার চেস্ট পেইন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, প্লুরাইটিক টাইপ অফ পেইন হচ্ছে, প্রেশারটা সাডেনলি ফল ডাউন হয়ে গেল, হঠাৎ করে তার কোনো রকম ফেইলিওরের ফিচার চলে আসলো, অথবা সাডেনলি তার শক হয়ে গেল, আমাদের জন্য চিন্তা হয় এটা মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট হতে পারে, myocardial dysfunction হতে পারে, এটা pericardium involvement হতে পারে। So myocarditis, pericarditis, tachyarrhythmia, and bradyarrhythmia are the common manifestation of the dengue in the heart. আমি একটা ছোট্ট অ্যালগোরিদম বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে হয়তো সবার। ডেঙ্গি আমরা কনফার্ম করলাম অথবা সাসপেক্ট করলাম, কার্ডিয়াক সিমটম গুলো আছে কিনা যেগুলো বললাম, চেস্ট পেইন, পালপিটেশন, পালস ইরেগুলারিটি, কোনো হাইপোটেনশন ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে, পালমোনারি এডিমা অথবা ফিচার অফ শক, do an ECG first. If the ECG is normal, we just make a clinical follow-up. But if any kind of ECG abnormality is there, either tachyarrhythmia or bradyarrhythmia, maybe a rate less of sinus bradycardia, maybe a total sinus tachycardia, and maybe a complete arrhythmia abnormality, you need to do the transthoracic echocardiography and cardiac biomarker. If it is positive or implosive, then you can do for the cardiac MRI. And if any kind of abnormality happened in the transthoracic echocardiogram or cardiac biomarker, or any kind of abnormality of finding in the cardiac MRI, you are dealing something of the heart disease due to dengue. Histopathology যখন করা হয়েছিল endomyocardial biopsy কিছু অটোপসি কেসে, সেখানে দেখা গেছে যে অনেকগুলো পেশেন্টের নেক্রোসিস পাওয়া গেছে মায়োকার্ডিয়াল। Look at this one. And look at the number of inflammatory cells. এবং শুধু সেটাই নয়, শুধুমাত্র সেটাও নয়, কাইন্ড অফ ইডিমা দ্যাট ওয়াজ অবজার্ভড ভেরি হাই। তাহলে ইন্টারস্টিশিয়াল ইডিমা এবং ইনফ্লামেটরি সেল infiltration within the myocardial fiber is a consistent finding in patient having a dengue myocardial involvement. এটা ছাড়া ইনফ্লামেটরি ইনফ্লুতে শুধু নেক্রোটিক ফাইবারের মধ্যে ছিল সেটা নয়, এই ইনফ্লামেটরি পেরিভাস্কুলার এরিয়া টেরিটরি এবং অনেকগুলো জায়গাতে ভ্যাকুলেশন, গর্তের মতো হয়ে গেছে, মায়োকার্ডিয়াম দেখা গেছে।
সেই জন্য ভ্যাকুলাইজেশন হওয়া, পেরিভাস্কুলার লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হওয়া, কোনো রকম ইন্টারস্টিশিয়াল ইডিমা বা প্রচুর ইনফ্লামেটরি সেল মায়োকার্ডিয়াম ফাইবার ঢুকিয়ে ইউ আর ডিলিং মায়োকার্ডিয়াম। তাহলে কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট ডেঙ্গিতে কি হতে পারে? সিস্টেমিক কার্ডিওভাস্কুলার ইনজুরির জন্য হতে পারে এন্ডোথেলিয়াল ডিসফাংশন অথবা ভাস্কুলার পারমিটি বেড়ে গেছে। আরটা হচ্ছে লোকালাইজ কোনো কার্ডিয়াক ইনজুরি করে গেছে, মায়োকার্ডিয়াল নেক্রোসিস, ইনফ্লামেশন, সবগুলাই কিন্তু কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশনের পার্ট। এন্ডোথেলিয়াল ডিসফাংশন যেটা হবে সিস্টেমিক হাইপোটেনশন এবং সিস্টেমিক হাইপক্সিমিয়ার সঙ্গে থাকে। নেক্রোসিস হওয়া, ইন্টারস্টিশিয়াল ইডিমা, মার্ক ইনফ্লামেটরি সেল ইনফ্লামেটরি হলমার্ক হচ্ছে ডেঙ্গি মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট। আইদার এটা ডাইরেক্ট হতে পারে অথবা ইমিউনোলজিক্যাল হতে পারে। একটা লটস অফ হিউজ নাম্বার অফ স্টাডি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যেটা আমি সবগুলো ডিসক্রিপশন করবো না, কিন্তু যেগুলো রিপোর্ট ছিল এগুলোতে অনেকগুলো পেশেন্টের শুধুমাত্র ব্রেডিকারিয়া অথবা ব্রেডিয়ারিয়া ছিল তা নয়, অনেকেরই কিন্তু মায়োকার্ডাইটিস হয়ে গেছিল, যেগুলো ইসিজি এভিডেন্স অফ অ্যাক্টিভ সেগমেন্ট ইনহিবিশন, টিওয়েভ ইনভার্সন, যেগুলো ইকোকার্ডিওগ্রাফিতে পুয়ার এলভি ডিসফাংশন, গ্লোবাল হাইপোকাইনেসিয়া অথবা মাইল থেকে গ্লোবাল পর্যন্ত থাকা, এগুলো সবগুলো ফিচারগুলো কিন্তু এই মায়োকার্ডের ছিল। কিছু কিছু কার্ডিওমায়োপ্যাথি টকোটসুবোস কার্ডিওমায়োপ্যাথির মতো প্রেজেন্টেশন ছিল। তো টকোটসুবোস কার্ডিওমায়োপ্যাথি ক্যান অলসো বি এ ফিচার অফ দ্য ডেঙ্গি মায়োকার্ডাইটিস। ডেঙ্গিতে মায়োপেরিকার্ডাইটিস হতে পারে, যেমনটা কোভিডেও আমরা পেয়েছিলাম, এবং শুধুমাত্র পেরিকার্ডিয়াল ডিফিউশন হওয়াটাই যে একমাত্র প্লাজমা লিকেজের এভিডেন্স থাকবে তা নয়। এক্ষেত্রে আপনি এসটিটি যে চেঞ্জগুলো থাকে ইনফেরোলেটর লিডে মায়োপেরিকার্ডাইটিসের মতো করে সেটাও পেতে পারেন। এবং যদি কার্ডিয়াক এমআরআই করা হয়, there are classical signs that can be seen in patient with cardiac MRI having myopericarditis. কমনলি যেসব সিরিজগুলো আমি বাম সাইডে দেখালাম, ফ্লোরাপনে, মার্কুয়েজ, বিচ অ্যাটল, নরেট অ্যাটল, তারা অনেকেই কিন্তু আসলে ব্র্যাডিকার্ডিয়া পেয়েছেন, এবং কারো কারো ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি এম ব্লক, কারো কারো ক্ষেত্রে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, মায়োকার্ডাইটিস উইথ ব্র্যাডিকার্ডিয়া, এর জন্য অনেক ধরনের ফিচারসগুলো কিন্তু রোগীগুলো সিরিজগুলোতে ছিল। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি 2013 সালে একটা কনসেপ্টাল স্টেটমেন্ট দেয় কিভাবে আসলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা করবো মায়োকার্ডাইটিস। আমি বলবো যে একটা ক্লিনিক্যাল এবং একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি আপনি পান, তাহলে আপনি মায়োকার্ডাইটিস চিহ্নিত করতে পারেন। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার একটা মানে কি, যদি কারো নিউ অনসেট অথবা ওয়ার্সেনিং ডিসনিয়া, পালপিটেশন, চেস্ট পেইন অথবা আনএক্সপ্লেইন শক, এই ধরনের যে কোনো একটা থাকে। আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মানে কি, যদি ইসিজিতে কোনো চেঞ্জ থাকে অথবা হরমোনাল চেঞ্জ থাকে, ক্লাসিক্যাল চেঞ্জ, রেজ যদি কার্ডিয়াক বায়োমার্কার থাকে, ফাংশনাল অথবা স্ট্রাকচার অ্যাবনর্মালিটি অন কার্ডিয়াক ইমেজিং মানে ইকোকার্ডিওগ্রাফি, আরেকটা হচ্ছে কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোনেন্স করলেন, সেখানে যদি টিস্যু কিউরিয়ালাইজেশন থাকে। এই চারটার যে কোনো একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার সঙ্গে একটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া যদি আপনি পান ইন এ ডেঙ্গি পেশেন্ট, তাকে আপনি ডেঙ্গি মায়োকার্ডাইটিস ডায়াগনোসিস ক্রাইটেরিয়াতে ফেলতে পারবেন। তবে খেয়াল করতে হবে তারা যেন কোনো করোনারি আর্টারি ডিজিজ অথবা কোনো স্ট্রাকচারাল এক্সট্রা কার্ডিয়াক কজ অফ সিমটমের জন্য হচ্ছে, এটা যেন আমরা এক্সপেক্ট করি। ম্যানেজমেন্ট ইস্যু, ম্যানেজমেন্টটা সাধারণত প্রাইমারি ফোকাস করতে হবে ফ্লুইড রিসাসিটেশনের উপর। সাফিসিয়েন্ট আইভি ফ্লুইডটা দিলেই হবে। খেয়াল করতে হবে কোনো রকম অ্যান্টিভাইরাল অথবা ইমিউনোমডুলেটরি ট্রিটমেন্ট, যেমন ধরেন বিটা ইন্টারফেরন, কর্টিকোস্টেরয়েড অথবা আইভি ইমিউনোগ্লোবিন এখন পর্যন্ত ডেঙ্গি মায়োকার্ডাইটিসে কোনো রোল প্লে করতে পারেনি, দিলে আসলে বেশি বেনিফিট হবে না। ডিস্ট্রাকশনগুলো সাধারণত যদি ব্লাড প্রেশার কম পান আপনি আইনোট্রপ করতে পারেন। আমি বলবো ইকোকার্ডিওগ্রাফি করেন। যদি সিস্টেমিক ডিসফাংশন পান, ডোপামিন, ডোবোটামিনের যে কোনোটা দিতে পারেন আর কম্বিনেশন। আর যদি ডায়াস্ট্রিক ডিসফাংশন পান, তাদেরকে মিলনের অন। জুডিশিয়াস যখন ফ্লুইড রিপ্লেসমেন্ট করবেন, খেয়াল করবেন যদি পেশেন্ট হার্ট ফেলে থাকে, যতটুকু ফ্লুইড তার রিপ্লেসমেন্ট করার কথা তার থেকে ম্যাক্সিমাম 50 থেকে 75% দিবেন, এর বেশি নয়। অ্যাগেন রিপিট, যদি পেশেন্টের ডিকম্পেনসেটেড শক থাকে, হাইপোভলিমিয়া হয়ে গেছে, তাহলে প্রথম ফ্লুইডটা আপনারা দেন, কারণ ওই ফ্লুইডটা আমাদের তো শক্ত রিকভার করতেই হবে। কিন্তু যে কোনো সময়ে মেনটেনের যে ফ্লুইডটা আপনারা দিবেন সেটা যেন 50-70% বেশি না হয়। কোনো একটা স্থানে যদি আপনার মনে হয় যে ফ্লুইড ওভারলোড হচ্ছে, যেটা আপনি চোখে ফুলে গেছে, পা ফুলে গেছে, যে বুঝে ফেলতে পারবেন, সঙ্গে সঙ্গে সুষমা দিয়ে ফেলতে পারবেন যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 80 থাকে। ডেঙ্গি সিনড্রোম যদি মায়োকার্ডাইটিস নিয়ে কনভালেসেন্স পিরিয়ড প্রেজেন্টেশন হয়, তাহলে তাদেরকে বেড রেস্ট দিবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করবেন ফর 2 to 4 weeks to 6 months. That depends on the severity of myocarditis, that depends on the myocardial ejection fraction, that depends on the clinical condition of the heart failure.
So I finished my presentation. Last of all, another quiz. আপনাকে দিয়ে শেষ করি। আপনাদের মাথা নিশ্চয় মায়োকার্ডিয়াম শুনে হয়তো অনেক তথ্য থাকতে পারে। এবার বলা হচ্ছে you are standing in front of the two identical doors. One actually leads to the heaven, one actually leads to the hell. There is angel and a devil. Angel is for maybe a one gate, and devil may be in for a one gate. Who knows? But the angel and devil are identical. But the angel always tells the truth, and the devil always tells the lie. Now the question is, how do you find out which door leads to heaven? Gentlemen, ladies, আমার প্রেজেন্টেশন অফ ব্রেন এর হার্ট এখানেই শেষ। আশা করি আপনারা এই দুটো কুইজের অ্যান্সার বোঝার চেষ্টা করছেন। With all these things, I'm going to stop my presentation. And thank you very much for being here. Sir, thank you very much for your wonderful presentation. There are lots of questions. আমি স্যার কিছু নিচ্ছি। শুনতে পাচ্ছি না। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্যার, এখন এসজিপিটি এবং এসজিওটির ব্যাপার যেটা বলা হয় স্যার, ডেঙ্গুর ক্ষেত্রে বলা হয় এসজিওটিটা বেশি স্পেসিফিক বা এটা বেশি করে দেখতে। স্যার এসজিওটির উপর এত গুরুত্ব দেওয়ার কারণ কি, বা এসজিওটির লেভেলটা কেন ফিজিশিয়ানরা একটু মনোযোগ দিয়ে দেখবে? ওকে, থ্যাংক ইউ। আমি লিভার, একটা হচ্ছে যে লিভারের ফাংশন কেন দেখবো। নাম্বার ওয়ান, ডেঙ্গি যখন ভাইরেমিয়া করে, দেন দেখতে হয় যে ডেঙ্গির ভাইরাসের ট্রপিজমটা কোথায়। প্রত্যেক ভাইরাস একটা ট্রপিজম থাকে, এবং ডেঙ্গির ক্ষেত্রে সব জায়গাতে ইনভলভমেন্ট থাকতে পারে, তাই না? ব্রেন, হার্ট থেকে শুরু করে। কিন্তু the major tropism remains the liver during the time of viremia. তার কারণ লিভার ইজ দ্য হাইয়েস্ট লার্জেস্ট অর্গান, এবং যখন কনসেন্ট্রেশন অফ ভাইরাস অনেক বেশি হবে, দে নিড এ স্পেস। এই স্পেসটা হচ্ছে তাদের জন্য লিভারের ব্লাড ভেসেল থেকে শুরু করে টেম্পল। এখন যখন আপনি লিভারকে ইনভলভমেন্ট করবেন, ইউ ক্যান হ্যাভ এ হ্যাপাটোপ্যাথি। এখন যখন হ্যাপাটোপ্যাথি হয়ে ডিসফাংশন হয়ে যাবে, সেল ট্রানজিয়েন্টলি তার কোনো অংশ কাজ করবে না, ইট বিকামস এ সেল ইনজুরি। এখন সেল ইনজুরি যদি সিরিয়াস হয়, তাহলে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হবে কি মাইটোকন্ড্রিয়া। এসজিওটি ইজ দ্য মাইটোকন্ড্রিয়াল এনজাইম, পাইরুভেট ইজ দি সাইটোসোলিক এনজাইম। এই জন্য যখন অনেক বেশি ইনজুরি হয়ে যাবে, তখন আপনি এক্সপেক্ট করবেন এসজিওটি থেকে বেশি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনি এসজিওটি। সো স্যার ইনক্রিজ এসজিওটি তাহলে স্যার আমার একটা খারাপ মার্কার? Yes, obviously. If it is more than 4 to 5 times, then it is a bad marker. If any SGOT becomes more than 1,000, then it becomes a severe thing. ওকে, তাহলে এটা সবাই মাথায় রাখবেন। স্যার আরেকটা কোশ্চেন স্যার একজন করেছেন, এই ব্যাপারে আমার একটা কোয়েরি আছে স্যার। আমাদের একজন ডক্টর আসাদ, উনি ইয়ং ফিজিশিয়ান, আপনারা তো স্যার জানেন যে ডেঙ্গুতে সেকেন্ড থার্ড ডেতে মারা যান মুগ্ধায়। তো এই কোশ্চেনের জন্য করলাম স্যার, ক্যান এনকেফালাইটিস উইল বি দ্য ফার্স্ট প্রেজেন্টেশন? Can you consider it is dengue encephalitis or expert the dengue syndrome? আমি আসাদের মৃত্যুটাও স্যার এইভাবে সবাই বলেছে ডেঙ্গু এনকেফালাইটিস থেকে হয়েছিল। Yes, I think this can be a presentation, or the dengue encephalitis can be a presentation initially. আমি খেয়াল করবেন যে যখন আমাদের ডায়াগনস্টিক ক্লাসিফিকেশনের সিভিয়ার ক্লাসিফিকেশন করা হয়েছিল বাই সিভিয়ারিটি, তখন ডেঙ্গি উইথ ওয়ার্নিং সাইন ছিল, ডেঙ্গি উইদাউট ওয়ার্নিং সাইন ছিল। তাহলে আপনি কমনলি একটা ডেঙ্গি যখন ওয়ার্নিং সাইন হবে, তারা কারো কারো সিভিয়ার ডেঙ্গি হবে, কিন্তু উইদাউট ওয়ার্নিং সাইন ক্যান অলসো লিড টু সিভিয়ার ডেঙ্গি। তাহলে এগুলো কারা? এগুলো হচ্ছে এক্সপার্ট ডেঙ্গি সিন্ড্রোমের অনেকগুলো পেশ। সুতরাং সরাসরি ডেঙ্গি এনসেফালাইটিস করতে পারে, ডেঙ্গি সরাসরি মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হয়ে মায়োকার্ডাইটিস করে ফেলতে পারে। যদিও কোনো কোনো ক্ষেত্রে চিলড্রেনদের বেশি পাওয়া যেত সিরিজে, কিন্তু এখন অ্যাডাল্ট চিলড্রেন সবার মধ্যে কিন্তু এটা পাওয়া যেতে পারে। আপনাদের কেসটা আমি জানি না যে টোটাল ইলনেস, কিন্তু আমি যতদূর জানি যে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিল, পরবর্তী সময় সে একটা পাবলিক হাসপাতালে আসে। তো প্রাইভেট হাসপাতালের কনসিকুয়েন্স অফ দি ইলনেসটা, নেচার কোর্সটা কি আসলে শুধু সরাসরি ব্রেন ইনফেকশন ছিল, নাকি আসলে তার উইথ সাম কাইন্ড অফ সাইন ছিল, এটা কিন্তু জানা যায় নাই। তো এই ব্যাপারে আমি কমেন্ট করতে চাচ্ছি না, এটা ডিটেইল জানতে হবে, তারপরে হয়তো আমরা। ওকে স্যার। স্যার এখন আরেকটা কোশ্চেন স্যার, এখন এমআই মানে স্যার, ইন কেস অফ এমআই ইন ডেঙ্গু, শুড উই প্রোভাইড অল দ্য কনভেনশনাল ম্যানেজমেন্ট ইনক্লুডিং লোডিং ডোজেস? মানে ফ্লুইডের কথা বলছেন নাকি? স্যার ফ্লুইড না স্যার, যেমন আমরা যেমন স্যার ধরেন
ইকোস্পিন 4টা খাওয়াই, ক্লোপিডোগ্রাল 4টা খাওয়াই, ও অ্যাটরভাস্টেলিন 4টা, ওই লোডিং ডোজ স্যার। মানে এখন ধরুন কথা হচ্ছে যদি কারো এমন হয় যে মায়োকার্ডে ইনফেকশন আছে, তার ডেঙ্গিও আছে, তাহলে আমি বলবো যে আপনারা দেখেন ডেঙ্গির সিভিয়ারিটি আছে কিনা, অথবা ডেঙ্গির সঙ্গে ওয়ার্নিং সাইন আছে কিনা। কারণ এমআই তো আপনি সেপারেট একটা কনসিকুয়েন্স করবেন, এবং এমআই তো একটা সিরিয়াস কনসিকুয়েন্স, রাইট? তো যদি যে আপনার ডেঙ্গি মাইল্ড হয়, ইউ ক্যান গিভ ফর দি অ্যাসপিরিন, ফেভিপিরান, স্ট্যান্ডার্ড ডোজ, দিতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ওয়ার্নিং সাইন থাকে, অথবা যদি আপনি সিভিয়ার ডেঙ্গি ডিল করেন, এটা তো ডাবল এজ সোর্ড, সেক্ষেত্রে আপনি হয়তো কম্প্রোমাইজ করবেন। যখন আপনি অ্যান্টিপ্লাটিলেট ডোজ দিবেন যে ওকে ফুল ডোজ আমরা দিব না, একটা দিব, দুটো না দিয়ে সিঙ্গেলটা দেওয়া যায় কিনা, দেন ইউ ক্যান অলসো মেক ইট আস। স্যার ডাক্তার শামসুল আলম, নিউরোলজিস্ট ফ্রম চিটাগাং, তার কোশ্চেন হচ্ছে স্যার, ফর হাউ মেনি ডেজ উই শুড ইউজ ইনজেকশন অ্যাসাইক্লোভির ইন ডেঙ্গু এনকেফালাইটিস? ওকে, আপনি ডেঙ্গু এনসেফালাইটিসের জন্য আসলে আপনি কোনো অ্যাসাইক্লোভির দিবেন না, বিকজ অ্যান্টিভাইরাল ডাজন্ট হ্যাভ এনি রোল ফর ডেঙ্গু। যে কেসটাতে অ্যাসাইক্লোভির দেওয়া হয়েছিল, ওখানে দেখবেন লেখা ছিল সিটি স্ক্যান ওয়াজ কনসিস্টেন্ট উইথ সাম সর্ট অফ টেম্পোরাল লোব গ্রে হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন, অথবা প্যারাটালোর পিছনে আপনার ওই জায়গাতে এমআরআইতে ফাইন্ডিং ছিল। তো যখন এরকম পাওয়া যাবে, আমাদের সেটিং এ তো হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা এনকেফালাইটিস টেম্পোরাল লোব হতে পারে। So that's the reason why a coverage for the herpes simplex virus was provided to the patient. এবং সেটা কিন্তু 5 দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ আপনি যখনই পিসিআর করে ফেলবেন সিএসএফ এবং যদি নেগেটিভ থাকে, ইউ আর নট ডিলিং হার্পেস সিমপ্লেক্স। সুতরাং এটা আপনার দেওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। ডেঙ্গিতে পারছি অ্যান্টিভাইরালের কোনো রোল নেই। Sir, SGOT is not available in periphery. Can we use SGPT in a marker of severity? আই এম এফ্রেড নট। তার কারণ আমি আবারও বলি, আপনি যদি সেল ইনজুরি করে মাইটোকার্ডিয়াল যদি মাইটোকন্ড্রিয়াল যদি কোনো ইনজুরি করেন, তাহলে বুঝতে হবে যে সেল ইনজুরি ইজ ইরিভার্সিবল, ইজ গোইং টু বি ভেরি সিরিয়াস। সুতরাং এটা আপনাকে খুব ভালো হলমার্ক দিবে। আর পাইরুভেট ট্রান্সফারেন্স তো যে কোনো রকম ইনফ্লামেশন একটু স্মল অ্যামাউন্ট অফ ইডিমা হলেও বেরিয়ে আসে। তো এসজিপিটি আপনাকে কখনো খুব একটা ভালো আইডিয়া দিচ্ছে না। তো ইট উইল বি অলওয়েজ এসজিপিটি। Okay, sir. স্যার আরেকটা কোশ্চেন স্যার, when to go for imaging of brain? আপনি একটা ডেঙ্গি পেশেন্টকে কখন সিটি বা ইমেজিং করতে বলবেন কোন? এক্স্যাক্টলি, দেখেন আমাদের যে কেস দুটা প্রেজেন্টেশন করেছিলাম আমি, দুটার মধ্যে দুটা জিনিস, একটা হচ্ছে ফিভার উইথ লস অফ কনসিয়াসনেস এন্ড হেডেক, দিস ইজ ওয়ান। আরেকটা ছিল এফেব্রাইল but the patient loss of consciousness or impaired disorientation. So any dengue patient with any kind of disorientation, any kind of drowsiness, which cannot be explained by means of temperature, need to be evaluation for the neurological manifestation. এখন সেটা এনসেফালোপ্যাথি হয়ে হতে পারে, সেটা এনসেফালাইটিস হয়ে হতে পারে, সেটা তো আপনাকে ইমেজিং করে দিয়ে দেখতে হবে। দ্যাটস দ্য রিজন ওয়াই আপনি এইসব পেশেন্টগুলোকে কিন্তু ইমেজিং করবেন। কিন্তু আমি বলবো দুইটা ইমেজিং করার দরকার নাই, গো ফর এমআরআই, ডোন্ট ডু এনি সিটি স্ক্যান। আপনাকে কনফিউজ করবে কিন্তু সিটি স্ক্যান, এমআরআই আপনাকে কনফিউশন কমাবে। স্যার আবার কোথাও কোথাও দেখলাম স্যার, রিসেন্টলি দু একটা পেপার কোথাও কোথাও দেখাচ্ছে যে প্রেডনিসোলন বা স্টেরয়েডের ডেঙ্গিতে কোন কোন স্পেশাল ক্ষেত্রে রোল থাকতে পারে বা আছে। এই ব্যাপারে স্যার কিছু বলবেন, যদি আপনি অনেকবার এইসব নিয়ে কথা বলেছেন স্যার আমাদের মাঝে। I think I've told many times regarding the steroid. তবে আমি বলি যে জি স্যার। স্টেরয়েডের ব্যাপারে একটা হচ্ছে যে কয়েকটা জায়গাতে স্টেরয়েডের রোল আছে, এটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ নয়, এটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু এভিডেন্স আছে। একটা হলো ডেঙ্গি এনকেফালাইটিস, যেটা আমি দেখিয়েছি যে কিভাবে আপনি স্টেরয়েড দিবেন। সেকেন্ড থিং হচ্ছে আপনি যদি কাউকে চিন্তা করেন যে ডেঙ্গির ক্ষেত্রে অপটিক নিউরাইটিস হয়ে গেছে, যদি আপনি চিন্তা করেন যে ডেঙ্গির জন্য কারো জিবিএস হয়ে গেছে, ডেঙ্গির জন্য যদি কারো অ্যাকুয়েট ডিসিমেটার এনসেফালোমাইলাইটিস হয়ে গেছে, অথবা অ্যাকুয়েট ট্রান্সভার্স মাইলাইটিস হয়ে গেছে, এইসব কন্ডিশনগুলোতে আপনি আসলে স্টেরয়েড ইউজ করবেন। সেকেন্ড পয়েন্ট, মায়োকার্ডাইটিসে অনেকে হয়তো স্টেরয়েড দিচ্ছে, কিন্তু আসলে মায়োকার্ডাইটিসে এখন পর্যন্ত কোনো ভালো এভিডেন্স নাই যে স্টেরয়েড অথবা ইমিউনোগ্লোবুলিনের কোনো বেনিফিট হয়। তো এই জন্য আমি এখানে কোনো রিকমেন্ডেশন দেব না। কিন্তু যদি কোনো পেশেন্টের ডিকম্পেনসেটেড শক থাকে এবং সেটা যদি রিফ্রাক্টরি শক হয়, অর্থাৎ এই পেশেন্টগুলোকে আপনি কলয়েড দিয়েছেন, কলয়েড দেওয়ার পরেও ব্লাড প্রেশার উঠছে না, যদি এই ধরনের কন্ডিশন পান এবং তাদের কারেক্টেবল এবিসিএস করেছেন, এসিডোসিস, ব্লিডিং, ক্যালসিয়াম, সুগার এগুলো সব নর্মাল আছে, তখন আপনি তাদেরকে স্টেরয়েড
দিতে পারবেন আজকে ট্রায়াল হিসেবে। তো there are many study in the Thailand, many study has been done actually in different time, also in the Sri Lanka, এবং সেখানে ক্ষেত্রে দেখা গেছে যারা প্লাজমা লিকেজে থাকতেছে ওই পিরিয়ডে যাদেরকে স্টেরয়েড দিছে তারা সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে। যারা উইদাউট ওয়ার্নিং সাইন সহ স্টেরয়েড দেওয়া আছে তারা কোনো রকম বেনিফিট পায় নাই, সুতরাং পেশেন্ট ক্যাটাগরি এতে কোনো বেনিফিট হবে না। আর যারা শকে ছিল, ডিকম্পেনসেটেড শক, তাদের ক্ষেত্রে খুব একটা বেনিফিট পাওয়া যায় না, কারণ মিথাইল প্রেডিসোলনটা দেওয়া হয়েছিল লো ডোজে অল্প কয়েকদিন। যদি কাউকে মিথাইল প্রেডিসোলন দেন হাই ডোজে দিবেন 3 থেকে 5 দিন পর্যন্ত দিবেন। কাউকে 10 মিলিগ্রাম পার কেজি করে গিয়ে মিথাইল প্রেডিসোলন দিচ্ছেন, একটা ডোজ দিচ্ছেন, দুটা ডোজ দিচ্ছেন, কোনো বেনিফিট হবে না। ইউ গিভ হাই ডোজ অফ স্টেরয়েড ফর লঙ্গার ডিউরেশন, তাহলে কিন্তু বেনিফিট আপনি পেতে পারেন। স্যার এনি রোল অফ আইভিআইজি? There's no basic role of IVIG except the GBS with the complication of the dengue syndrome. সেখানে কিছু IVIG, অনেক IVIG মায়োকার্ডাইটিসের পেশেন্টগুলোকে দেওয়া হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি the results has not been significantly found to be beneficial. তো এই জন্য আমি বলবো যদি আপনি GBS পান তাহলে হয়তো চিন্তা করতে পারেন, বাট রেস্ট অফ দি কন্ডিশনে there is no role. স্যার হ্যালো, স্যার আরেকটা কোশ্চেন, এখন যেটা বলা হচ্ছে স্যার, মানে ডায়াবেটিক হাইপারটেনসিভ বা যাদের কোমরবিডিটি আছে এইসব পেশেন্ট কি স্যার ডেঙ্গু হলেই হাসপাতালে যেয়ে ভর্তি হবে? এই ব্যাপারে কিছু বলবেন স্যার? নো নো নো, দেখেন আমি সবসময় একটা কথা, আমি একটা ডেঙ্গি নিয়ে একটা বড় বক্তব্য দিয়েছি হেলথ সার্ভিস, সেখানে আমি একটা কথা বলছি, দেখেন আপনাদের প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গি গেট কিপিং করতে হবে। আমরা ডেঙ্গি গেট কিপিং না করলে নিজেরাই বিরত করবো। উই শুড নট অ্যাডমিট এনি পেশেন্ট হ্যাভিং পেশেন্ট ক্যাটাগরি এ। তাদের ওয়ার্নিং সেন্টার আমরা ভর্তি করবো না, কিন্তু আমরা তাদেরকে অবজারভেশনের কথা বলে দেবো, টেলিফোনে আলাপ করবো, অথবা তাদের ওয়ার্নিং সেন্ট বলবো, ওয়ার্নিং সেন্ট আসলে ভর্তি হয়ে যাবে। আমরা সব পেশেন্ট ক্যাটাগরি বি এবং সি কে ভর্তি করবো। এখন ক্যাটাগরি বি এর মধ্যে তো অনেকগুলো আছে রিস্ক ফ্যাক্টর সহ, হাইপারটেনশন, ডায়াবেটিস। যে পেশেন্টদের আনকন্ট্রোল হাইপারটেনশন অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদেরকে আপনারা ভর্তি করবেন। কারণ অনেক পেশেন্ট কন্ট্রোল ডায়াবেটিস হাইপারটেনশন পেশেন্ট আছে আমাদের বাংলাদেশে, প্রায় 4 কোটি মানুষ। এখন তাদের ভিতরে যদি সবার ডেঙ্গি হয়ে যায়, তার যদি মানুষকে আমরা ভর্তি করবো, তাহলে খেয়াল করতে হবে যদি আনকন্ট্রোল হয় তখনই ভর্তি করবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তাহলে মানে ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট যদি আনকন্ট্রোল থাকে অথবা যদি সিভিয়ার হয় তাহলেই হাসপাতালে ভর্তি হবে। ইয়েস। আর স্যার আর আপনি স্যার যা দেখেছেন স্যার, আপনার যে গত কদিনের অভিজ্ঞতা বা আপনি পেশেন্টের ডেথ থেকে কমপ্লিকেশন যা দেখেছেন, আসলে আপনার কাছে কমন মিস্টেকস গুলো কোথায় হচ্ছে? যদি আপনি পিটফলের উপর একটা লেকচার দিয়েছেন এবং এটা দিয়ে স্যার আপনি আপনার সেশন শেষ করবেন আজকে, স্যার আপনি আরো কিছু যদি অ্যাড করতে চান আজকের সেশনের বাইরে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সেশনগুলোতে আমরা টেকনোলজি ভালো, তারপরেও আমি বলি যে আমরা যেসব ফল্ট দেখি, অনেকগুলো পেশেন্ট তো ডেথ হয়েছে, যে পেশেন্টের ডেথগুলো দেখা হয়েছে, একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখা হয়েছে যে পেশেন্টগুলো আসলে হাসপাতালে হয়তো এন্ট্রি একটু দেরিতে হয়েছে, আর যখন দেরিতে হয়েছে তখন পেশেন্ট অলরেডি শক। কিন্তু যখন শকেও রোগীগুলো আসছে, অনেকগুলো পেশেন্ট কিন্তু কম্প্রেসারের শক ছিল, তারা কিন্তু সেখান থেকে ডিকম্প্রেসারের শকে গেছে, সেখান থেকে রোগীগুলো অর্গান ডিসফাংশন হয়েছে, তারপর মারা গেছে। তার মানে কি? তার মানে আমরা হয়তো আসলে শকটাকে রিভার্ট করার সুযোগ থাকলেও আমরা করতে পারি না। আমি বলবো ডেঙ্গু হচ্ছে এমন একটা কন্ডিশন, যদি ফিজিশিয়ান রোগীটাকে হাতের কাছে পেয়ে যায়, স্টিল দ্য পেশেন্ট অ্যালাইভ, এবং স্টিল যারা সাম সর্ট অফ ব্লাড প্রেশার আছে, দিস পেশেন্ট শুড নট ডাই। সহজ প্রিন্সিপাল, বিকজ এভরিথিং ইউজুয়ালি ইজ বেসড অন দি অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড থেরাপি। এখন ফ্লুইড থেরাপিটা ইসি না, ফ্লুইড থেরাপিটা কিন্তু সহজ আপনি হিসাব করতে পারছেন না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড, অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে দিতে হবে। আপনার কাছে 250 ml হয়তো ক্রিটিক্যাল ওয়ার্নিং ফেজের সময় শুরু করতে হবে, দ্যাট মে বি এনাফ। আপনার কাছে হয়তো 480 ml আপনি দিয়ে রোগীটাকে ভাইটাল সাইনটাকে স্টেবল করে ফেলছেন, দ্যাট ইজ এনাফ উইদিন 6 আওয়ার্স। কিন্তু ওই 480 ml আপনি সঠিকভাবে দিলেন কিনা, দিস ইজ দ্য কি। এখন আপনি যদি একটা পেশেন্টের সিদ্ধান্ত নেন ওকে আমি 2 লিটার ফ্লুইড দেবো, আপনি 20 ড্রপসে দিয়ে দিলেন, দ্যাট ইজ নট গোয়িং টু বি হেল্পফুল ইন ডেঙ্গি। আপনাকে ডেঙ্গিকে আওয়ারলি দেখে গিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার হতে পারে যে ফ্লুইডটাকে আপনি কিভাবে এসকেলেট করবেন না ডি এসকেলেট করবেন। আপনি
কাছে যদি শক রোগী থাকে তখন আপনারা এগুলো করার কিছু না, আপনি রিসার্চিটেট করেন, দাম করে ফ্লুইড দিয়ে ফেলেন। ব্লাড প্রেশার রেকর্ড করতে পারছেন কাউকে, তাকে আপনি 500 ml ফ্লুইড 1 ঘন্টার মধ্যে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে ফ্লুইড দেওয়া মানে আপনাকে চেপে চেপে দিতে হবে, তো 2টা আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। আর যার কোনো ব্লাড প্রেশার রেকর্ডিংই পাচ্ছেন না, তাকে তো 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা 500 ml দিতে হবে। তাহলে আপনার এমনও হতে পারে তাকে 2টা কেন 3টা চ্যালেঞ্জ আপনাকে, 3টা চ্যালেঞ্জ দিয়ে ফ্লুইড দেন, 500 ml দেন, কিন্তু কোনো অ্যামাউন্ট আপনি ব্লাড প্রেশার রেকর্ড করতে পারতেছেন সিস্টোলিক 20, সিস্টোলিক 30, ইউ শুড নট লুজ দ্যাট। কারণ তখনই আপনার সুযোগ, তাকে আমি একটা কলয়েড দিই, ব্লাড প্রেশারটাকে ঠিক করে ফেলি। কলয়েড দিতে গেলে কোথাও ফ্লুইড ওভারলোড হচ্ছে, কলয়েড দিই, ফ্লুইডটা টেনে নিয়ে আসবে। সো ইউজ কলয়েড whenever you think about fluid load. আপনি হার্ট ফেলের চিন্তা করতেছেন, কি ফ্লুইড দেবো, অ্যালবুমিন ছাড়া, কলয়েড দেন, ডেক্সট্রান আছে, ভলুয়েন আছে, ওয়ান্ডারফুল কলয়েড। যখনই আপনি চিন্তা করবেন যে আই এম ইন ট্রাবল উইথ দ্য ফ্লুইড ওভারলোড, গো ফর কলয়েড। তাহলে ব্লাড প্রেশার সেটেল ডাউন হবে, ফ্লুইডটাকে টেনে নিয়ে আসবে এবং পেশেন্টের ডিজিয়া থেকে শুরু করে অন্য জিনিস পাওয়া যাবে। এই ডিসিশন গুলাকে আসলে সঠিকভাবে নেওয়া হচ্ছে না, বরঞ্চ হাইপোটেনশনটাকে অ্যাড্রেস করে আইনোট্রপ তাড়াতাড়ি দিয়ে দেওয়া। আপনি হয়তো অ্যালবুমিন দিচ্ছেন 8 ড্রপে, আপনি 15-20 ড্রপে নর্মাল স্যালাইন চালাচ্ছেন, কিন্তু তাকে আপনি দিলেন ডোপামিন, ডোপামিন অর এডিশনাল ড্রাগ, ওটা তারা কার্ডিয়াক অ্যারেস্ট, তার 8 ঘন্টা পরে বলছে কার্ডিয়াক অ্যারেস্ট। আপনি যাকে হাইপোভলিমিয়া কারেক্ট না করে আইনোট্রপ দিলেন, তার কার্ডিয়াক অ্যারেস্ট হবে, right? So you can see the hypovolemia need to be corrected first before think about the inotrope. Inotrope চিন্তা আসবে, ওকে আমি একবার ইয়া দিয়ে ফেললাম, কলার দিয়ে ফেললাম, পেশেন্ট কারেক্ট করছে না, সেকেন্ড টাইম আবার দিই, যখনই দিবেন রানিং দিবেন, থার্ড টাইম আরেকবার দিই, ওকে এবিসিএস কারেক্ট করি, তারপরও কারেকশন হচ্ছে না, ওকে রাইট নাও চিন্তা করেন আমি আইনোট্রপ দিই। আমাদের এখানে আর্লি আইনোট্রপ দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা আইসিইউতে দেখতে পাচ্ছি, এটাও একটা ইম্পর্টেন্ট কারণ খারাপ হয়ে যাওয়ার। কিছু কিছু কেস হয়তো এনকেফালাইটিস, মায়োকার্ডিটিস হয়েছে, কিন্তু সময় উপযোগী আপনাকে সিদ্ধান্ত না দেওয়ার কারণে রোগীগুলো খারাপ হয়েছে, এমনও হতে পারে। রিসেন্টলি উই হ্যাভ ডান ফিউ অফ দি বোর্ড, যেখানে আমাদের আরেকজন ডাক্তার খারাপ অবস্থায় আছেন, কিন্তু স্টিল যার ব্রেন ফেলিওর হয়ে গেছে, ব্রেন স্টেম ফেলিওর, তাকে তো আপনাকে বুঝে ফেলতে হবে। আপনি দেখেন যে একটা পেশেন্টের পিউপিলস ডাইলেটেড, বাট দেয়ার ইজ নো আই মুভমেন্ট, কোন রকম আইয়ে কোনো মুভমেন্ট হচ্ছে না। ও মাই গুডনেস, আপনাকে চিন্তা করতে হবে, আমি কি ব্রেন স্টেম ফেলিওর ডিল করতেছি, রাইট? আপনি যদি তার সিজার পান, ইউ বি হ্যাপি, কারণ তার ব্রেনে কোনো না কোনো অ্যাক্টিভিটি আছে। তাহলে খিচুড়ি কেন হবে? খিচুড়ি নাই, brain after fully dilated pupil, and there's no movement. You have a bilateral contraction, so muscle zero. You are dealing brainstem failure. এই রোগীকে আপনি আসলে ব্রেন ডেথে আছে নাকি রোগীকে বাঁচাতে পারবেন? আমি afraid. আমরা একটা পেশেন্টকে লাস্ট 48 hours থেকে 70 hours এখন পর্যন্ত সার্ভাইভ করে আছেন, বাট গড নোজ হোয়াট উইল হ্যাপেন টু হার। লেটস হোপ ফর দ্য বেস্ট। কিন্তু এগুলো সময় উপযোগী সিদ্ধান্ত, আপনি যদি ডে 1-এ এই সিদ্ধান্ত নেন, তাহলে আপনার কিন্তু রোগীগুলো সার্ভাইভ হবে। আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, দেখেন ব্রেন উইথ ডেঙ্গু ইনফেকশনের অনেকগুলো সিরিজ ছিল যেখানে আউটকাম ছিল ভালো, বিকজ অফ দ্য গুড ডিসিশন ফর দ্য ফিজিশিয়ান। এই জন্য আমি বারবারে বলছি, আপনি যে একটা কমপ্লিকেটেড ডেঙ্গু পেশেন্ট ডিল করতে চান, এ ফিজিশিয়ান নিড টু হ্যাভ এ ভেরি গুড হার্ট, রাইট? অ্যান্ড ডেফিনেটলি উই নিড টু হ্যাভ এ ভেরি গুড। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। তো আরেকটা কোশ্চেন স্যার লাস্টে একটু করেই ফেলি, যে স্যার ওই যে ডেঙ্গি যদি মায়োকার্ডিটিস হয়, এটা ফিভার হয়ে যাওয়ার পরে কতদিন পর্যন্ত স্যার ইসিজি চেঞ্জ পারসিস্ট করতে পারে, বা চেঞ্জ কতদিন থাকতে পারে স্যার, বা রিস্কে কতদিন থাকতে পারে পেশেন্টটা? ইয়েস, আই মিন ইন দ্য পেশেন্ট যদি আপনার ফিভার সহ যদি মায়োকার্ডিটিস হয়, ফিভার সহ, তাহলে কিন্তু রোগীগুলোর আউটকাম অনেক ক্ষেত্রেই বেটার হয়। দিস ইজ গুড। কিন্তু যে রোগীগুলো কনভালেসেন্স পিরিয়ডে মায়োকার্ডিটিস থেকে যায়, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে দীর্ঘ সময় রোগীগুলোকে রেস্ট দেওয়া হতে পারে, বিকজ the changes of the echocardiogram, the changes in the ECG can remain for weeks, বিশেষ করে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে। কিন্তু তাদেরকে আপনি হয়তো 6 মাস পর্যন্ত রেস্ট দিতে পারেন, যে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাই বিরাজ করবেন না, বিকজ you have a very poor ejection fraction, you have a problem of the myocardium in the cardiac MRI. ঢাকায় কোনো কোনো জায়গায় কার্ডিয়াক এমআরআই হয়। মায়োপায়োকার্ডিটিসের জন্য কতগুলো ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, হ্যালো সাইন আমি এগুলো ডিসক্রাইব করি নাই, আছে, এগুলো কি কমে যাচ্ছে কিনা এগুলো দেখতে হয়। 6 মান্থ পর্যন্ত পিরিয়ড পর্যন্ত রোগীগুলোকে ফলো আপ করে, তারপর হয়তো আপনি বলতে পারবেন যে পেশেন্টগুলো হয়তো মায়োকার্ডিয়াম থেকে রক্ষা পেয়েছে। That depends on the severity of myocardium, you give the rest as well as the change. আর স্যার অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ যাদেরকে বন্ধ অনেক ক্ষেত্রে করতে হয় ডেঙ্গিতে,
এটা স্যার কতদিন বন্ধ রাখতে হবে বা কতদিন, এই ব্যাপারে স্যার আপনাকে কিছু বলবেন অ্যান্টিপ্লেটলেট ড্রাগের ব্যাপারে? I mean, it's very simple. You are using the antiplatelet drug only if that patient warning sign আছে অথবা সিভিয়ার ডেঙ্গি হচ্ছে, যেখানে থ্রম্বোস্থেনিয়া হয় as well as প্লাটিলেট ডিফারেন্সিয়েশন হয়। কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যখন প্লাটিলেট কাউন্ট রিকভারি হয়, when platelet count become recovery, মানে more than 50,000 হয়ে গিয়ে নর্মালাইজেশন দিকে যাচ্ছে, থ্রম্বোস্থেনিয়া itself কারেক্ট, থ্রম্বোস্থেনিয়া নিজে কারেক্ট করে ফেলে। থ্রম্বোস্থেনিয়া প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়ে হতে পারে, তখন কিন্তু এটা ব্লিডিং করা। কিন্তু যখন প্লাটিলেট কাউন্ট রিকভারি হয়ে যাচ্ছে, ইন্টারেস্টিংলি থ্রম্বোস্থেনিয়া ইজ ডাজন্ট কজ এনি ব্লিডিং। এর জন্য আমি বলবো যাদের 1 লাখের উপর কাউন্ট হয়ে গেছে, ইউ ক্যান সেফলি দি ইন্ট্রোডাকশন অফ দি antiplatelet agent that is crucial for some of the patients. More than লাখ পেলে আপনারা দিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। এটা হয়তোবা অনেকের জন্য লাইফ সেভিংও হতে পারে। আসলে আমরা বিডি ফিজিশিয়ান থেকে বারবারই চেষ্টা করছি যে ডেঙ্গি নিয়ে যতটুকু কাজ করা যায়, কারণ আমরা আসলে এটা চিন্তা করি যেটা আমাদের জাতির কাছে দায়বদ্ধতা, এবং আমরা চিন্তা করতেছি যে এই সময় আপনাদেরকে নলেজ দিয়ে হেল্প করাটাই হচ্ছে আসলে পুরো দেশের জন্য, পুরো জাতির জন্য একটা বিশাল হেল্প। সো থ্যাংক ইউ প্রফেসর ওবায়দ আমিন, থ্যাংক ইউ এসকেফ। তো স্যার কনক্লুড করার জন্য আমি আপনাকে আহ্বান জানাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে আমি অ্যাগেইন আপনার ধন্যবাদ দেবো বিডি ফিজিশিয়ান এবং ডক্টর এসার, স্পেশালি ফর ইউ, বিকজ ইউ বিন অলওয়েজ ভেরি সিনসিয়ার অন দ্য পার্ট অফ ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট ইজ কনসার্ন উইথ আওয়ার কান্ট্রি। এবং ইম্পর্টেন্টলি যে ডেঙ্গি সম্পর্কে আমি বলবো যত বেশি আপনারা ইম্পর্টেন্ট সেশনগুলো করতে পারবেন রিলেটিং টু সিভিয়ারিটি, দ্যাট ইজ সো গুড। যত বেশি ফ্লুইড নিয়ে আপনারা সেশন করতে পারেন, যত বেশি অর্গান ডিসফাংশন নিয়ে করতে পারেন, এগুলো তো মৃত্যু করাচ্ছে। যেগুলো মৃত্যু করাচ্ছে না, আমরা তো অনেক ধরনের একাডেমিক প্র্যাকটিস করতেই পারবো, প্যাথোলজি নিয়ে, ভ্যাক্টর নিয়ে, আদার্সিং নিয়ে, কিন্তু এগুলোতে তো আসলে মানুষের মৃত্যুর কোনো এফেক্ট আসবে না। তো এই জন্য এই সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে আই এম নট এ নিউরোলজিস্ট, আই এম নট এ কার্ডিওলজিস্ট অ্যাজ ওয়েল। আমি একদম পিউরলি মেডিসিন, যেটা আমি বলেছি আমি, কিন্তু পয়েন্ট হচ্ছে there should be some disease where a medicine specialist or maybe an infectious disease specialist is more important than even a super specialist. It's a help of God. Then you may need somebody's help or infectious disease specialist in case of some severe disease, patient having myocarditis, enteritis, pericarditis, or even the encephalitis or brain infection. সেই জন্য এই হেল্পগুলো যদি আপনারা নেন, তাহলে পেশেন্টগুলোর ম্যানেজমেন্টগুলো ভালো হবে এবং রোগীগুলোর আউটকাম অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। আর লাস্ট অফ অল, এসকেএফকে অসংখ্য ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা সায়েন্টিফিক পার্টনার আমাদের রয়েছেন, একটা সহযোগিতা করেছেন। আমাদের সঙ্গে যারা শুনেছেন ডাক্তাররা, আই এম সরি যে যদি আপনার সাউন্ডে কোনো সমস্যা থেকে থাকে, কিন্তু আপনারা যারা শুনেছেন স্টুডেন্টরা, আমাদের আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরসরা, যদি কোনো স্পেশালিস্টরা শুনে থাকেন, সবার জন্য বেনিফিট। মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু সবকিছু জানি না, সবাই হয়তো কোনো কোনো জিনিস ভালো জানে, কিন্তু ইটস এ শেয়ারিং ইস্যু। যখন আমরা কোনো একটা জিনিস শুনবো, আমাদের কাছে অ্যাকসেপ্টেন্সটা যেন অনেক বেশি ভালো থাকে, দ্য গুড জিনিসটাকে আমরা যেন নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের রোগী পেশেন্টের ম্যানেজমেন্ট ভালো হবে। আমরা নিজেরা যেন কোনো ডিসেসিভ না হয়ে যাই, যে ফাইন আমরা যেটাই ভাবছি সেটাই কারেক্ট। আমরা যেন একটু গাইডলাইন ফলো করার চেষ্টা করি। আমি বলছি না যে সব পেশেন্টকে আপনি গাইডলাইন ধরে ধরে চিকিৎসা দিতে হবে, কিন্তু মোস্ট অফ দ্য কেস আপনি গাইডলাইন ফলো করলে ইউ উইল বি সেফ। গাইডলাইন আপনার সেফটি ফলো। তার মধ্যে যদি কোনো ইন্ডিভিজুয়াল কেস একটু ভেরিয়েশন হয়, আপনারা তো অফকোর্স ইন্ডিভিজুয়ালাইজ করবেনই, তার জন্য ইন্ডিভিজুয়ালের ডায়াগনোসিস, তার জন্য ল্যাব করা, তার জন্য ম্যানেজমেন্ট ইস্যু, এগুলো থাকবেই। একটা বোর্ড করায় অনেক ধরনের পেশেন্টগুলোকে দেখানো, স্পেশালিস্টকে দেখানো। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে ডেঙ্গির জন্য, অনেক সময় আপনি যে কিছু করছেন না অথবা একটা ওয়াকফুল অবজারভেশন করছেন, এটা ইভেন মোর ইম্পর্টেন্ট রেদার দেন ডুইং সামথিং। So doing undone something sometimes is more important rather than doing many things. তো আমরা হয়তো ডুইং মেনি থিংস করে রোগীগুলোকে অনেক ক্ষেত্রে খারাপ করে দিচ্ছি কিনা এইচডিউতে, আইসিউতে, এটা একটা বিরাট কনসার্ন হচ্ছে আমার। তো সেই জন্য আমি মনে করি আপনারা যদি ইভেন আইসিউতে যারা কাজ করেন, আমি সবাইকে রেসপেক্ট করি, অল রেসপেক্ট টু দেম, try to listen some important pointer that I am highlighting in this brain and heart, so that we can save at least few lives in case, because এখন হাই টাইম অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে এইভাবে আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, and again thank you to Dr. Esan.